আজকে যারা যুক্ত হয়েছেন সকলকেই আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার, এবং আমরাও স্যার সমস্ত পার্টিসিপেন্টের পক্ষ থেকে আমরা আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন, দোয়া এবং মোবারকবাদ জানাচ্ছি স্যার। জি, আপনারা কেমন আছেন সকলেই? সকলেই স্যার আমরা ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি সুস্থ আছেন তো স্যার? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। জি, আমরা আলহামদুলিল্লাহ। গতকাল প্রথম পর্বে আলোচনা করেছি কিছু মেডিসিন এবং যে বয়স স্তর একেবারে 0 থেকে শুরু করে বেশ কিছু বয়স বিষয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে আসলে বেশি প্রস্তুতিও ওইভাবে নিতে পারি নাই। সারাদিন ব্যস্ততা ছিল। তো দেখি আপনাদেরকে আমার অভিজ্ঞতার ঝুলি থেকে কি দিতে পারি আপনাদেরকে। জি। তো আমি এইমাত্র একজন বাচ্চা দেখলাম, শিশু রোগী আরকি। তো তার বাবার বক্তব্য এবং মায়ের বক্তব্য যে, "ভাই আমার ছেলেটা এত অস্থির।" তো আমার বড় ছেলে এই ছোট ছেলেটাকে বলে, "এ তো সাইকো। এত বেশি অস্থির যে যাকে তাকে লাথি দেয়, অস্বাভাবিক আচরণ করে এবং সে যে জিদ ধরে এই জিদ কিন্তু পূরণ করার মতো নয়। এমনভাবে জিদ ধরে।" যাই হোক, তো আমি সেই ভিডিওটা আজকে আমরা গ্রুপে পাঠাবো। ১ থেকে ২ মিনিটের একটা ভিডিও। রোগী যে আচরণ, এই বাচ্চা রোগীর যে আচরণ, সে কিভাবে লাঠি ছোড়াছুড়ি করতেছে, কিভাবে কান্নাকাটি করতেছে, এগুলো কিন্তু আমরা ভিডিওটা পাঠাবো এই আলোচনা পাশাপাশি। তো আমি দেখলাম এই ছোট বাচ্চাটা, এর বয়স হবে ২.৫ বছর বয়স। তো সবসময় ঘ্যান, ঘ্যান, প্যান, প্যান করা, কান্নাকাটি করতেছে এবং ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি সে খারাপ আচরণ করে। আমরা দেখি যে লাইকোপোডিয়াম এমন একটি মেডিসিন, ঘুম থেকে ওঠার পরেই দেখবেন যে সে লাথি দিচ্ছে, তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, বিরক্তি ফিল করতেছে। তো সেটা মাকে দেখে না, বাবাকে দেখে না, অন্য কেউ বড়, বড় হোক, ছোট হোক, এগুলো সে তোয়াক্কা করে না, এগুলো ধার ধারে না। ঠিক আছে? আমরা যখনই দেখব যে এই শিশুর সে সামনে যাওয়া, তার সামনে গিয়ে কথা বলা বা অন্য অপরিচিত লোক কেউ বাসায় আসলে দেখা যায় ১ম এ তার সামনে না যাওয়া। এরপরে আস্তে, আস্তে ১ দিন ২ দিন তার সাথে কথা বলতে, বলতে ওই আত্মীয়ের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এটা কিন্তু আমরা লাইকোপিডিয়ামের শিশুদের ক্ষেত্রে আমরা দেখি। তাদের কিন্তু আত্মবিশ্বাসের একটা অভাব থাকে। লস অফ সেলফ কনফিডেন্স থাকে। সবসময় সারাদিন সে কান্নাকাটি করে। উইথ অল ডে সবসময় সে কান্নাকাটি করতেছে। আবার একা থাকে, একা যখন থাকে তখন তো আবার ভয় হয়। একা থাকলে কি ভয় হয় না লাইকোপিডিয়ামের শিশুদের? লাইকোপিডিয়ামের জি শিশু স্যার। বলেন, যুবক বলেন, যুবতী বলেন, হ্যাঁ, এদের প্রত্যেকেরই একা থাকলে একটা ভয় করে। সে কিসের ভয় করে? ফেরার ভূতের ভয় আছে না? ভূতের জি ভয় স্যার। আছে। নতুন স্থানে গিয়ে, নতুন প্লেসে গিয়ে, হ্যাঁ? প্রেজেন্স অফ নিউ পারসন, এতে করে সে ভয় পেয়ে যায়। সবকিছুতে একটা ভয় থাকে। অনেক সময় হয়তো কলিং বেল দিচ্ছেন। কি করছেন? কলিং বেল দিচ্ছেন। তো কলিং বেল বাজা মাত্রই সে একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায়। দেখবেন তার খাবার-দাবারের মধ্যে আপনি বিভিন্ন খাবার রাখবেন, ডিম রাখবেন, মাছ রাখবেন, দুধ রাখবেন, কলা রাখবেন, তো মিষ্টি রাখবেন। তো সমস্ত খাবার আ এর মধ্য থেকে সে কিন্তু মিষ্টিটাই পছন্দ করবে। ঠিক আছে? সে কি করবে? মিষ্টিটাই পছন্দ করবে। তো এটা আমরা লাইকোপিডিয়ামের শিশুদের ক্ষেত্রে আমরা দেখি যে লাইকোপিডিয়ামের শিশু যারা হবে, এরা যখন একটু কথা বলা শিখবে, যখন এরা একটু বোঝার শক্তি পাবে, বোঝার মতো যে বয়সটা, এই বয়সটা যখন তার হবে, তখন দেখা যায় যে এদের মধ্যে কোন কিছু যে খাবার চেয়ে নিচ্ছে, এটা কোন খাবার তার পছন্দ, পছন্দের খাবারটা সে বলবে যে, "আমার কিন্তু গরম খাবার পছন্দ, আমার কিন্তু মিষ্টি পছন্দ। আমি কি
যখন পায়েস খাবো তখন আমার পায়েসে একটু মিষ্টি বেশি হওয়া চাই। ঠিক আছে? এটা লাইকোর শিশুরা বলে থাকে। এরা বলে থাকে না? এই ধরনের কথাবার্তা, তাদের খাদ্যাভ্যাস, এগুলো দেখা যাবে যে তারা এই ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে পড়তেছে। এদের মধ্যে আবার ইগো কাজ করতে থাকবে। দেখবেন এই শিশু বাচ্চাটা আপনি তাকে শেখাতে যাচ্ছেন। তো না শিখে সে কি করবে? সে নিজে পাণ্ডিত্য দেখাবে। সে বুঝে। অনেক বাচ্চাদের দেখবেন আপনি পড়ালেখা শেখাতে যাচ্ছেন। "না, আমি তো পারি। আমার কাউকে বোঝানো লাগবে না।" ঠিক আছে? আমি একাই ১০০। সে বোস্টার হয়, হটি হয়। একটা ইগো থাকে তার মধ্যে। ৫ জন সন্তান যদি থাকে, ৫ জন সন্তানের মধ্যে এই লাইকের শিশু যদি থাকে, দেখা যায় বড় ভাইদের উপরেও সে মাতব্বরি খাটাতে যায়। ঠিক আছে? তাকে কোন রকম আ শাসন করা বা তার বিরুদ্ধে কিছু বলা এটা সে পছন্দ করে না। আবার অপরদিকে আপনি লেখাপড়ার কথা বলতেছেন যে, "তুমি ঠিকমতো লেখাপড়া করো। তো লেখাপড়ার আমার জ্ঞান দিতে হবে না। আমি তো লেখাপড়া নিজে বুঝি, নিজে করি।" ঠিক আছে? এগুলো সে করতে থাকবে। এই অস্বাভাবিকতা আমরা কিন্তু দেখব। যখন আবার দেখা যাবে সে একটা ভালো রেজাল্ট করেছে, হয়তো সে ক্লাস 5 এ পড়ে অথবা 4 এ পড়ে, 3 তে পড়ে। আপনি তাকে আদর করতেছেন, ভালো রেজাল্ট করেছে, ধন্যবাদ দিচ্ছেন। ধন্যবাদ দিলে সে ধন্যবাদ দিলে কেঁদে ফেলে না? ধন্যবাদ দিলে কেঁদে ফেলে। এবং এরা ধরেন যদি কণ্ঠ ভালো থাকে, কণ্ঠ ভালো আছে কিন্তু পাবলিক প্লেসে সে একটা ইসলামী সংগীত পরিবেশন করবে অথবা একটা আপনি কোরআন তেলাওয়াতের কথা বলতেছেন, সে যদি লাইকের রোগী হয়ে থাকে, সে কি বলবে? "না, না, না, আমি তো কোরআন তেলাওয়াত ভালো পারি না। আমি তো ইসলামী সংগীত তেমন ভালো পারি না।" অথচ কণ্ঠটা সুন্দর আছে। পাবলিক প্লেসে সে নিজেকে প্রেজেন্ট করতে পারে না। নিজেকে প্রেজেন্ট করতে পারে? নিজেকে প্রেজেন্ট করতে পারে না। সবসময় দেখা যায় যে যেকোনো নতুন কাজের একটা ভয়, সেটা বয়স্কদের ক্ষেত্রেও হতে পারে। আবার ছোট শিশু যে সমস্ত শিশু দেখবেন হ্যাঁ, সে সুন্দর করে আপনি বাসায় শিখাই দিলেন, বাবা-মা শিখাই দিল যে তার একটা কম্পিটিশন আছে। এই কম্পিটিশনে কবিতা ভালো করে আবৃত্তি করতে হবে। তো কবিতা আবৃত্তিতে তাকে ফার্স্ট হতে হবে। কিন্তু দেখা যায় যে তখন বাসায় সে বলবে, "না, আমি তো মানুষের সামনে এইভাবে কবিতা আবৃত্তি করতে পারব না। আমার ভয় হয়। আমি মানুষের সামনে কথা বলতে পারি না।" এদেরকেও দেখা যায় যে এই মেডিসিন দিয়ে তাদের মনের শক্তি, যে উইল পাওয়ার, উইল ফোর্স যেটা, এটা কিন্তু বাড়বে। আর সবসময় দেখবেন এদের মধ্যে একটা লোভ কাজ করতে থাকবে। ৫ জন ভাই-বোন থাকলে কার পাতে বড়টা যাচ্ছে, কার পাতে ছোটটা যাচ্ছে, এরা কিন্তু খেয়াল করে, লক্ষ্য করে। এরা কি খেয়াল করে না? লক্ষ্য করে জি যে করে। সে সব হ্যাঁ, হ্যাঁ, বড়টা খেতে চাই। পাতে বড়টা কার পাতে বড়টা যাচ্ছে, কার পাতে ছোট যাচ্ছে। এটা ওই সন্তানকে তুমি বেশি ভালোবাসো। তার মধ্যে কিন্তু হিংসা আছে। তার মধ্যে সন্দেহ প্রবণতা আছে। ঠিক আছে? তার মধ্যে লোভ আছে। এগুলো কিন্তু শিশুরা করতে থাকে। আবার দেখা যায় যে আপনি স্কুলে পাঠাচ্ছেন তাকে। তো স্কুলে পাঠালেন, স্যারের কাছে ১ম এ পড়া দিতে গিয়েই কি করবে? "স্যার, আমি তো পড়ে আসছিলাম। মুখস্থ করে এসছি। একদম ঝাড়া মুখস্থ করে এসছি, ঠোঁটস্থ করে এসছি। আমি যে কেন ভুলে যাচ্ছি আমি বুঝতে পারতেছি না।" কি এমন শিশু আছে না? যে ১ম এ আচ্ছা তখন স্যার যদি বলে, "আচ্ছা ঠিক আছে তুমি বলো, শুরু করো।" তো ২-১ লাইন যেই বলা শুরু করে আস্তে, আস্তে সে সম্পূর্ণটাই কি ভালোভাবে সম্পন্ন করতে পারে। এটাও কিন্তু লাইকোর শিশুদের বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে? তো যাই হোক, আবার লাইকোর শিশু যখন ঘুমাতে যাবে, দেখবেন তার চোখটা একটু কি আছে? খোলা আছে। তার মুখটা একটু খোলা আছে। আর ঘুম থেকে কেউ জাগ্রত করলেই তো রেহাই নাই। অমনি সে ক্ষেপে যাবে, লাথি ছোটাছুটি করবে, তো অত্যন্ত মেজাজ দেখাবে। এই সমস্ত লক্ষণ যদি আমরা কোন শিশুদের ক্ষেত্রে পাই, তাহলে কি করব? লেখা পড়ি আমরা। লাইকে পরিবার শুরু করব। আর মিষ্টি তার বিরাট পছন্দ, গরম পানি তার পছন্দ। হ্যাঁ, আপনি ফ্রিজ থেকে পানি দিচ্ছেন, সে কি করবে? "না, না, আমি ঠান্ডা পানি তো খাবো না। আমাকে গরম পানি দাও।" ঠিক আছে? এটা পছন্দ করবে। গরম খাবার পছন্দ করবে। আপনি সকালের খাবার তাকে দুপুরে দিচ্ছেন, ও খাইতেই চাবে না। "আমি বাসি খাবার খাবো না।"
তুমি আবার খাবার রান্না করো, গরম করো, তারপর আমি খাবো। এটা কিন্তু আমরা লাইফের শিশুদের ক্ষেত্রে দেখি। অপরদিকে ন্যাপটামের শিশুদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের চিন্তা শক্তি, অতীতের ইতিহাস যদি এমন পাই যে এই যে ন্যাপটামের শিশু সে কিভাবে ন্যাপটামের শিশুতে পরিণত হলো, ন্যাপটামের রোগীতে পরিণত হলো, সেই ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি। রাসেল ভাই, আজকে মনে হয় আমাদের অনেকে হয়তো আহ, স্যার ওই যে লিঙ্কটা আছে আমাদের কাছে দিছে তো, চলে গেছে স্টাডি গ্রুপে স্যার। আমরা তো দেখলাম যে আমাদের গ্রুপে পার্টিসিপেন্টটা ভরা ওটার মধ্যে। এই যে আচ্ছা, আব্দুল রাজ্জাক স্যার মনে করছিল স্যার মনে হয় আমাদের গ্রুপে মনে হয় ক্লাস হচ্ছে। এই সমস্যাটা হয় তো আমরা আমরা কাউকে না করব না, ঠিক না না, আছে। ওটা করবো না আমাদের স্যার, কিন্তু এটা আপনার আমরা কাছে। উদারতা উদারতা দেখাবো, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই। তারা তারা যে কাজটা করে যে তাদের আলোচনার সময় অন্য কেউ পোস্ট দিলেই তারা কি করে, তারা তাকে রিমুভ করে দেয়। তো অসদাচরণ করে, অমানসিক আচরণ করে। তো ভদ্রতা যারা শিখে নাই, ভদ্রতা কাকে বলে, কি জিনিস, এগুলো পারিবারিক শিক্ষা নিতে হয়। তো যাই হোক, তো আমরা উদারতার পরিচয় দিব, ঠিক আছে। অবশ্যই অবশ্যই স্যার অবশ্যই। একটা মেসেজ দেই। জি, তো এখন যে মেডিসিনের কথা বলতেছিলাম এর মধ্যে আমার রুগী চলে আসছে। হ্যাঁ, রুগীর ইতিহাসটা অবশ্যই শেয়ার করা উচিত। তো আমরা মনে হয় একটা ইসলামী সঙ্গীত শুনি আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছ থেকে। এই ফাঁকে আমি একটা ছোট বাচ্চা কষ্ট পাচ্ছে, তাকে মেডিসিন দিয়ে আমি আসতেছি। আব্দুর রুগীটা কি রাজ্জাক দেখছেন, ভাই, ছোট বাচ্চাটাকে দেখছেন স্যার? হ্যাঁ এটাকে দেখেছি। আচ্ছা আচ্ছা। আর যদি আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই এসছেন? আব্দুল রাজ্জাক স্যার তো খাওয়া দাওয়া করতেছিলেন। হ্যাঁ, জি আব্দুল রাজ্জাক স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার একটু একটা ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য আপনার আসিফ জি স্যার ভাই আপনাকে অনুরোধ করছেন স্যার। জি স্যার, খাওয়া দাওয়া করছি ইনশাআল্লাহ একটা তো একটা শুরু করুন স্যার, একটা ইসলামী সঙ্গীত। হয়ে গেছি তারপরে একটা কথা, সেটা হচ্ছে আমাদের গ্রুপের সাথে অনেকে হিংসাত্মক মনোভাব তৈরি করে। আমার তো ইসলামী সঙ্গীত সবে শেষ হয়ে গেল কি গাই এখন বলেন প্রতিদিনই বলি গাই আব্দুর রাজ্জাক ভাই, আমাদের সাথে আমাদের গ্রুপের সাথে এই হিংসা করতেছে, তো হিংসা করে লাভ আছে? আচ্ছা হিংসা করে লাভ আছে কিনা বলেন? না স্যার। হিংসা করে কোনো লাভ নাই। আমি আব্দুল রাজ্জাক স্যার শুরু করুন স্যার। কোরআনের আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, নাই ব্যাপার। শুনুন, মাঝে আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আব্দুর রাজ্জাক ভাই, আপনার কথাটা আসতেছে না ক্লিয়ার। জি নেই ইনশাআল্লাহ আমরা আমরা হ্যালো এবার শোনা যায়, এবার শোনা যায়। শোনা যায় স্যার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও
শুনেছিও না। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, तमाम आलम को জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, तमाम आलम को জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার, মাশাআল্লাহ, মারহাবা স্যার। এত চমৎকার স্যার গেলেন স্যার। মনে হয় স্যার আপনি পূর্বে যত ইসলামিক সঙ্গীত গিয়েছেন, মনে এর চেয়ে বেস্ট আর হয় নাই। এত সুন্দর, এত সুন্দর কণ্ঠ স্যার, মানে খুব ভালো লাগছে স্যার। আজকে অসাধারণ ইসলামিক সঙ্গীত পরিবেশন করলেন। যদিও গানটা বাংলা ছবির একটা একটা বাংলা ছবির গান থেকে এটাকে করা হয়েছে, মানে সুরটাকে নকল করা হয়েছে, কিন্তু স্যার অসাধারণ একটা আপনার ইসলামিক সঙ্গীত ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। ডক্টর আসুদ্দিন স্যার, আপনি ফিরে হয়েছেন স্যার? জি, ফ্রি হয়েছি। জি, জি মারহাবা, স্যার, শুরু মারহাবা। করেন। সঙ্গীত আমরা শুনেছি। অবশ্যই স্যার, তো চমৎকার। জি, ধন্যবাদ। শুরু করেন আমাদের স্যার। সাথে আজকে যুক্ত হয়েছেন আহ ওই আরেকজন স্যার ইন্ডিয়ার, কি নাম জানো? জয়ন্ত আরেকজন, বিশ্বাসের কথা না না, আরেকজন সুনির্মল স্যার যুক্ত হয়েছিলেন, চলে গেছেন না? জি স্যার, তো যাক, ইসলামিক সঙ্গীত হচ্ছিল, এই জন্য বুঝতে পারে নাই যে ব্যাপারটা যাক, কি। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, তো আমরা নেটটামের কথা বলতেছিলাম। যে যদি আমরা ইতিহাসটা এমন জানি যে গর্ভ থেকেই এই সন্তান নেট্রামের হয়েই আসতেছে, সেটা এমন হতে পারে যে বাবা, এই সন্তানের বাবা অতীতে তার সম্পর্ক কারোর সাথে ছিল, তো থাকার ফলে সেই মেয়ের সাথে বিয়ে হলো না। তো এই সন্তানের বাবা, যার সাথে প্রেম ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, তো তাকে না বিয়ে করতে পারার ফলে হয়তো পারিবারিক ভাবে অন্য কাউকে, কারোর সাথে এই ছেলেটার বা এই মেয়েটার বাবা কি হলো, তার মায়ের সাথে আর কি বিয়ে হলো।
এতে করে মনোকষ্ট, মনোযন্ত্রণা, হ্যাঁ, মনের যে তীব্র যাতনা, এটা কিন্তু সাপ্রেস করে, কারোর সাথে শেয়ার করে না, বলে না। এই কষ্ট যদি বাবার মনে থাকে, অথবা যদি মায়ের মনে থাকে যে মা হয়তো অন্য কাউকে ভালোবাসতো, তো সেই ভালোবাসার মানুষকে পায় নাই, এর ফলে দেখা গেল যেই ছেলেটার সাথে বিয়ে হয়েছে তার স্বামীর সাথে, এই স্বামীর সাথে মানসিক ভাবে মানে কোন রকম তার মেন্টালিটির সাথে এই মেয়েটার মেন্টালিটি খাপ খাচ্ছে না। এতে করে সন্তান, যেই শিশু সন্তান তাদের গর্ভে আসবে, এই মায়ের গর্ভে আসবে, এই সন্তান কি সুস্থ থাকবে না অসুস্থ থাকবে? অসুস্থ, অসুস্থ থাকবে স্যার। অসুস্থ থাকবে। তো এখন হয়তো মা ইগনিশিয়াস ছিল অথবা বাবা ইগনিশিয়াস ছিল, তো তাদের ঔরজাত সন্তান যারা আসবে এরা নেট্টামের হয়েই জন্মগ্রহণ করে, এবং নেট্টামের সন্তানদের পরবর্তীতে যদি বিয়ে শাদী দেওয়া হয়, এদের গর্ভেও কিন্তু দেখা যায় ছেলে হোক মেয়ে হোক, তো কারো সমস্যা থাকলে তাদের ঔরজাত সন্তানও এইভাবে নেট্টামের হয়েই পৃথিবীতে আসে। ঠিক আছে? তার কারণ হচ্ছে, দেখেন, এটা তৈরি হয়েছে কোথা থেকে এটা আমরা সবাই জানি। সোডিয়াম ক্লোরাইড, কমন সল্ট, যে টেবিল সল্ট, যে সোডিয়াম ক্লোরাইড থেকে এটা কি হোমিওপ্যাথি ফার্মাকোপি অনুযায়ী এটা প্রস্তুত করা হয়েছে। তো এক সময় দেখা যায় যে আহ, সে সমুদ্রের পাড়ে সে ছিল ওখানে। তো এখন তাকে আমরা কি করি, এই যে পাতে লবণ না হলে আমাদের চলে না। যাদের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের খুব অভাব আছে তারা পর্যাপ্ত পরিমাণে তারা লবণ খেতে চাই, আবার যাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম ক্লোরাইড আছে তারা কিন্তু একেবারেই লবণ খেতে চায় না। তাহলে এই যে দুই ধরনের অবস্থা আমরা যদি দেখি কোনো শিশুর ক্ষেত্রে, যে একেবারেই লবণ খেতে চায় না কিন্তু দেখা যায় তার শরীর ঘামলেই লবণ লেগে থাকে, এটা ন্যাট্টামের একটা বিশেষ পরিচয় বহন করে। আবার অপরদিকে এমন হতে পারে যে দুইটার বেশি, একটার হচ্ছে অভাব পূরণ করবে আর একটা বেশি থাকলে সেটাও সমতা রক্ষা করবে, এটা কিন্তু ন্যাট্টামের ক্ষেত্রে আমরা দেখি। যাই হোক, তো এদের গর্ভজাত সন্তান, ঔরজাত সন্তান কি হবে, পৃথিবীতে ন্যাট্টামের হয়ে আসতেছে। তো যখন সে পৃথিবীতে আসলো দেখা যায় যে সে রিকেটসে ভুগতেছে, সে কোষ্ঠকাঠিন্যে ভুগতেছে, সে কি করতেছে ঠিক মতো ঠিক বয়সে যথা বয়সে হাঁটতে পারতেছে না, যথা বয়সে কথা বলতে পারতেছে না। এই যে সময় মতো কথা বলতে না পারার যে ইতিহাস আমরা যদি নেই, যে এই সন্তানটা কেন 3 বছরে 4 বছরে 5 বছরে কথা বলতে পারে না, আমরা কি একবারও কখনো বাবা মার কাছ থেকে ইতিহাস নিয়েছি যে আপনাদের দাম্পত্য জীবন সুখের ছিল না দুঃখের ছিল? যদি কিনা দাম্পত্য জীবন সুখের হয়, ঠিক আছে, তাহলে দেখা যায় তাদের অরুজাত সন্তান, হ্যাঁ, মানে ন্যাট্টামের হয়ে জন্মগ্রহণ করতেছে না। আবার এমনও হতে পারে যে অন্য কোনো কারণে ম্যাজমেটিক কোনো দোষ তাদের মধ্যে যদি থাকে, সেটা হতে পারে সরি, হতে পারে সাইকোটিক, হতে পারে সিবিলিটিক, হতে পারে টিউবারকুলার। এই ম্যাজমেটিক দোষ যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ভালো সন্তান আশা করা যায় না। সেও কিন্তু পৃথিবীতে যখন আসবে তার বিভিন্ন ধরনের অসুস্থতা তার লেগেই থাকবে। এই জন্য ম্যাজমেটিক ট্রিটমেন্ট করতে হয়। যখনই বিয়ে শাদী হয়, হ্যাঁ, আহ, স্বামী স্ত্রী দুইজনার এদের প্ল্যান করতে হবে যে আমি এই প্ল্যান করে আমরা আহ, রোগ মুক্ত হয়ে, দোষ মুক্ত হয়ে আমরা সন্তান নিতে চাই। তাহলে দেখা যাবে তাদের গর্ভে কি হবে, গরুর সন্তান সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকবে। আদারওয়াইজ অসুস্থ অবস্থায় যখন সন্তান কি জন্ম দেওয়ার চেষ্টা করবে বা সন্তান নেওয়ার চেষ্টা করবে, এই অসুস্থ অবস্থায় কখনো ভালো সন্তান আশা করা যায় না। অনুরূপ ভাবে আমরা উদাহরণ দিতে পারি এমন ভাবে যে যখন আপনার একটা মরা গাছ, তো মরা গাছে মানে ভালো ফল আশা করা যায়? মরা গাছ বলতে বলছি এমন সেই ধরনের মানে শক্তি নাই, ঠিক আছে, যে ধরনের শক্তি থাকার কথা। যেমন আমরা অনেকে ধান চাষ করে, এই ধান চাষ করার সময় যদি ঠিক মতো তাকে কি
সার না দেওয়া হয়, পানি না দেওয়া হয়, তাকে আহ, পরিচর্যা না করা হয়, তাহলে ওখান থেকে কিন্তু ভালো ফলন আশা করা যাবে না। অথবা পোকায় ধরতেছে, মাথার পোকায় ধরতেছে, তো ধরার ফলে কি হয়, দেখা যায় যে ফলন হওয়া তো দূরের কথা, তো আরো ক্ষতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভাই তুমি কিছু বলবেন? হ্যাঁ ইনশাল্লাহ হবে। হ্যাঁ তুমি কথা বলবে। ঠিক আছে ভাই, যে একটু রুগী এসেছিল পরামর্শ দেন। জি, তো এখন যখন পৃথিবীতে আসে তখন দেখবেন যে তার দিকে যখন আপনি তাকাচ্ছেন সে বিরক্ত হয়ে যাচ্ছে, বিরক্তি ফিল করতেছে। যখন তাকে রাগের মুহূর্তে সান্ত্বনা দিচ্ছেন, সে সান্ত্বনা না নিয়ে এক রুম থেকে আর রুমে চলে যাচ্ছে। আবার মাঝে মাঝে দেখা যায় যে যখন তার বয়সটা কত বছর, 2 বছর 3 বছর বয়স, এই সময় খড়িমাটি খেতে চাই, এই সময় টক খেতে চাই, এই সময় লবণ খেতে চাই, যা পায় অপচ্য খাবার, অখাদ্য যত প্রকার খাবার আছে এগুলো সে মুখে দিতে চাই। এটাও কিন্তু আমরা ন্যাপথালিনের শিশুদের ক্ষেত্রে দেখি। আবার অপর দিকে দেখা যায় যে আহ কারণ ছাড়াই সে কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটি আপনি একটু ভালোবাসা দিচ্ছেন, আদর করতেছেন, এতে তার কান্নাকাটি আরো বেড়ে যাচ্ছে। এই ধরনের শিশু আমরা পাই না? এখন এই শিশু ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে বেশ কান্নাকাটি করতেছে, এখন কি কারণে কান্নাকাটি করতেছে বাবা মা যদি না বুঝে, তাহলে তাকে তো কান্না থামা, যখনই কেনা জানালা দরজা খুলে দিয়েছে, ফ্যান ছেড়ে দিয়েছে, আপনার একটু মুক্ত বাতাসে নিয়ে গেছে, তখন বেশ ভালো ফিল করতেছে। এমন হয় না? এমন কিন্তু যদি আমরা দেখি যে সমস্ত শিশু অন্যের সাথে মিশতে চায় না, একাকী থাকতে চাই, কি করতে চাই, অন্যের সাথে মিশতে চায় না, একাকী থাকতে চাই, এবং আহ কারণ ছাড়াই সে কান্নাকাটি করে, এবং যখন এই কান্নাকাটি আপনি থামাতে যাচ্ছেন তার কান্নাকাটি আরো বেড়ে যাচ্ছে, বিরক্তি ফিল করতেছে, সে কোষ্ঠকাঠিন্যে ভুগতেছে, বারবার পানি পান করতেছে, এবং দেখেন যে ঘাড়ের পিছন সাইডটা একটু শীর্ণ হয়ে গেছে। ভিয়েতনামের শিশুদের ক্ষেত্রে ঘাড়ের পাশটা, পিছনের সাইডটা কেমন থাকে, শীর্ণ হয়ে যায় কিনা? শীর্ণ হয়ে যায়, তো জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। তো তারপর দেখা যায় আপনার ভালো খাবার খাওয়া সত্ত্বেও তার শরীরে যে পরিপোষণ ক্ষমতা, এটা সে করতে পারতেছে না। পরিপোষণ ক্ষমতার অভাবে তার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না। আবার দেখবেন এরা কিন্তু তিতা জাতীয় জিনিস একটু বেশি পছন্দ করবে, এবং শুধু লবণ যে পছন্দ করবে এটা নয়, লবণাক্ত খাবার, যত প্রকার খাবার আছে সেটাও পছন্দ করবে। এমনকি চিপস, এই যে চিপস যারা খেতে চায়, চিপসে কিন্তু বেশ লবণ থাকে, আপনারা অনেকেই জানেন। তো চিপসে লবণ থাকে, এগুলো কিন্তু তারা বেশ পছন্দ করে। তার কোষ্ঠকাঠিন্যের ভাব থাকবে, 2 দিন 3 দিন পায়খানা তার হচ্ছে না, এবং অল্পতেই তার শরীর ঘেমে যাচ্ছে। এই সমস্ত লক্ষণ যদি আমরা পাই, তাহলে কি ন্যাপথালিন দিলে এই শিশুর সমস্যা কি দূর হবে না? দূর হবে ইনশাল্লাহ। তো আবার অপরদিকে পালসিটিরা শিশুদের ক্ষেত্রে তাদের আচার আচরণ, তাদের আন্তরিকতা, ভালোবাসা, হ্যাঁ দেখলেই বোঝা যাবে এ হলো পালসের। এখন আপনি কিছু না বলতে না বলতেই সে এত ইমোশনাল, সে কান্নাকাটি করে। অত্যন্ত মাইল্ড প্রকৃতির, অত্যন্ত ভীরুতা আছে, তার টিমিডিটি আছে। আবার অনেক সময় অল্পতেই সে চোখে চোখ দিয়ে পানি ফেলতেছে। একটু তার মনে আঘাত লাগলে, একটু কষ্ট লাগলেই, একটু মা হোক, বাবা হোক, ভাই হোক, বোন হোক, কেউ একটু, যে কেউ একটু শাসন করলে চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এমন শিশু পাওয়া যায় কিনা? পাওয়া যায়। তো এদের এদের মধ্যে যেই লক্ষণগুলো পাওয়া যাবে সেটা হলো এরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। কি করে কাঁদবে? এরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, কোনো কারণ ছাড়া এরা কাঁদবে। এরা অত্যন্ত গরম কাতর হয়। কি কাতর হয়? পালসের শিশুরা অত্যন্ত গরম কাতর হয়। কখনো কখনো দেখা যায় যে আপনি যেই শিশুর কি হচ্ছে, গরম লাগতেছে, গরম লাগা অবস্থায় আপনি তাকে, সে যদিও আদর ভালোবাসা পছন্দ করে, কিন্তু এই গরম অবস্থায়, উত্তপ্ত অবস্থায় আপনি তাকে জড়িয়ে ধরতেছেন, ঠিক আছে? এই সময় একটা কারণে হয়তো সে এই জড়িয়ে ধরা পছন্দ করে না, যে তার গরম লাগতেছে, আদর ভালোবাসা চাই, ফ্যানের বাতাস চাই,
কিন্তু আপনি তাকে জড়িয়ে ধরাতে হ্যাঁ দেখা যায় তার গরম লাগতেছে, এই জন্য অস্বস্তি ফিল করতেছে। এই কারণেও সে বিরক্তি বোধ করতে থাকে, যার ফলে সে কি টাচ পছন্দ করতেছে না, তাই না? দুই ধরনের পর্যবেক্ষণ আমরা দেখতে পারি যে যদিও সে আদর ভালোবাসা এটা চাই, কিন্তু তাকে জড়িয়ে ধরতেছেন, গরম লাগতেছে, এতে করে সে বিরক্তি ফিল করতেছে, এটা আমরা দেখি। আবার ডাক্তারের কাছে এসছে, তো ডাক্তারের কাছে আসার পরে আপনি এই শিশুর কাছে হয়তো ৫-৭ বছরের শিশুকে আপনি অনেক কোশ্চেন করতেছেন। তো কোশ্চেন করাতে সে হা এবং না উত্তর দেয়, অথবা কখনো কখনো মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়। কি মাথা নাড়িয়ে উত্তর দেয় না পালসের শিশুরা? হ্যাঁ, পালসের শিশুরা মাথা ঝাঁকি দিয়ে বা ঝাঁকিয়ে বা মাথা নেড়ে এরা অ্যান্সার দিতে চায়। এরা কিন্তু সবসময় সঙ্গী পছন্দ করে, সবসময়ের জন্য এরা সঙ্গী পছন্দ করে, একা থাকতে চায় না। এদের দয়া মায়া আন্তরিকতা ভালোবাসা অনেক বেশি। এদের পিপাসাহীনতা থাকবে সারাদিন। দেখা যায় যে সে ছোটাছুটি করতেছে রোদ্রে, খেলাধুলা করতেছে, কিন্তু এই অবস্থায়ও মার কাছে এসে বলে না বা বাবার কাছে এসে বলে না তুমি আমাকে একটু পানি দাও, এটা বলে না। অথচ তার ঠোঁটের দিকে তাকিয়ে দেখেন, তার জিভের দিকে তাকিয়ে দেখেন, একেবারে ড্রাই, এত বেশি শুষ্ক হয়ে গেছে মনে হচ্ছে ঠোঁট ফেটে গেছে, জিভের সাথে তালুর সাথে মনে হচ্ছে লেগে গেছে। এই অবস্থায় সে পানি পান করতে চায় না। এখন তার মলের হিস্ট্রি নেন, মলের হিস্ট্রি নিয়ে দেখবেন যে তার পরিবর্তনশীল হয়, তার খাবারের পরিবর্তনশীলতা আছে, আছে না? এই পরিবর্তনশীল লক্ষণ আমরা যখন কোনো শিশুর ক্ষেত্রে পাবো, তার রোগের ক্ষেত্রে, তার মানসিকতার ক্ষেত্রে, তার আচার আচরণের ক্ষেত্রে, তো দেখা যায় পরিবর্তনশীল অবস্থা যদি দেখা যায়, অল্পতে রুষ্ট হয়, অল্পতেই দুষ্ট হয়। তাকে সে যতই রাগ করুক না কেন, সে সান্ত্বনা চায়, সান্ত্বনা দিলে সে ভালো ফিল করে। ঠিক আছে? একটু মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, আপনার ৫ জন সন্তান আছে, এই ৫ জন সন্তানের মধ্যে হয়তো বড় সন্তান মেজ সন্তানটাকে মারলো, ঠিক আছে, বা তার তৃতীয় সন্তানকে মারলো, এতে করে বাবার কাছে অভিযোগ নিয়ে গেছে, মার কাছে অভিযোগ নিয়ে গেছে, ভাই আমাকে মেরেছে অথবা আপু আমাকে মেরেছে। তো ঠিক আছে, তো ওর মাথায় একটু হাত বুলিয়ে দিলে, ওকে একটু সান্ত্বনা দিলে ও ঠান্ডা হয়ে যায়। এটা হলো এক ধরনের বৈশিষ্ট্য থাকবে। অপরদিকে যদি সে হয় সাইকোটিক শিশু, সে প্রতিশোধ নিতে চাবে, বড় ভাই হোক অথবা অন্য কেউ মারুক, কেন আমাকে মারবে, কি জন্য মারবে, আমি প্রতিশোধ নেব, এবং সে শক্তি প্রদর্শন করতে চাই। অনেক শিশু আছে না যে ৩ জন সন্তান, হ্যাঁ, আপনার ৩ জন সন্তান আছে, এই ৩ জন সন্তানের মধ্যে যদি সাইকোটিক হয়, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, কোন রকম ভাবে সহ্য করতে পারে না। তার খাবার দাবারে, তার আচার আচরণে, পোশাক পরিচ্ছদে, ওর পোশাকটা ভালো, আমার পোশাকটা খারাপ, আমার পোশাকটা কম দাম, ওর পোশাকটা দাম বেশি, ওকে ভালো ভালো খাবার দাও, আমাকে কম খাবার দাও। ঠিক আছে? সাইকোটিক শিশু হলে এইভাবে গন্ডগোল করতে থাকবে। ঠিক আছে? প্রয়োজনে ভাই ভাইয়ের সাথে শত্রুতা করে না অনেক সময়, জি স্যার। করে কিনা? করে। জি করে। হ্যাঁ, এই এই দোষটা হচ্ছে তাদের মধ্যে থাকে। কি দোষ থাকে? সাইকোটিক দোষ থাকে। এই সাইকোটিক দোষ দূর করতে হলে এন্টি সাইকোটিক মেডিসিন এপ্লাই করতে হবে। তা আমরা শিশুদের আচরণ ধারা থেকে ঠিক কি ধরনের আচরণ করতেছে এটার উপরে লক্ষ্য রেখে, নজর রেখে আমরা মেডিসিন সিলেকশন করতে পারি, পারি কিনা? এখন আসি, হ্যাঁ, এখন অনেক বাচ্চারাই কি করে, এই যে কাদা মাটি, হ্যাঁ, আপনার অখাদ্য কুখাদ্য খাবার, এগুলো খেতে চাই, এগুলো খেতে চায় না, খেতে চাই। তো এদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন মেডিসিন আছে। যেমন ক্যালকের কার্বের কথা বলি, যে ক্যালকের কার্বে শিশুরা সাধারণত একটু ডিম পছন্দ করে, কি পছন্দ করে, একটু জি। পছন্দ করে। কিন্তু দেখা যায় যে এই শিশুর বয়স যখন আপনার ২ বছর ৩ বছর, সে খড়িমাটি খাচ্ছে, সে ২-৩ বছর বয়স হয়ে গেছে, কিন্তু ঠিক মতো কথা বলতে পারে না, হাঁটতে গেলে পড়ে যায়, তার মাথাটা বিশাল মোটা, পেটটা বিশাল মোটা, ঠিক আছে, কিন্তু হাত পা একটু শীর্ণ প্রকৃতির, কিন্তু ডিম পাইলে আর কোনো কথা নাই, ডিম ডিম করে মাথা খারাপ করে দেয়। শক্ত সিদ্ধ যেটা ডিম, হার্ড বয়েল এটাও পছন্দ করে, আবার সফট বয়েল এটাও পছন্দ করে, ভাজিও পছন্দ করে, ডিম ভাজিও সে পছন্দ করে। এদের কথা বলা ধীরে ধীরে, এদের বোধ শক্তি
দেখবো বোঝার শক্তি ক্যাপাসিটি যেটা সেটাও কিন্তু ধীরে ধীরে এদের প্রায় ডায়রিয়া লেগেই থাকে। ডিম পছন্দ করে কিন্তু সে সহ্য করতে পারে না। দেখবেন এদের জৈব উত্তাপের অভাব থাকে, ল্যাক অফ ভাইটাল হিট। যদিও তার শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু শরীর দেখেন এত ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, হাতের তালু পায়ের তালু গরমই হতে চায় না। এদের চেহারা চাটা, এই চেহারা কেমন হবে? সুন্দর হবে, এবং শরীর স্বাস্থ্য হবে অত্যন্ত নাদুস নুদুস, থলথলে তলতলে দেহ থাকবে, ফ্লাভি ফ্ল্যাটি চেয়ারি। এগুলো কিন্তু আমরা ক্যালকুলেশনের মধ্যে পাই। পেটটা আমরা কতদিন বলেছি কিসের মতো পেট হবে? ইন্ট্রোভার্টেড সসার, কড়াইয়ের উল্টা পিঠের মতো। আর ঘটির পেটের মতো হবে ব্যারেটা কার্ভ। তো এই অবস্থায় আর কেন ক্যালকুলেটর কার্ভের শিশুতে পরিণত হয় কতদিন আমরা বলেছি, ওই বিষয়ে আমরা আলোচনা নাই করতে চাই। এখন এরা ঠিক মতো কথা বলা শেখে না, এরা যথাসময়ে এদের দাঁত ওঠে না, এদের ব্রহ্মতল যথাসময়ে এদের জোড়া লাগে না, এবং যা তা অপাচ্য খাবার, অখাদ্য খাবার খেতে চায়। অখাদ্য খাবার তো অনেক মেডিসিন আছে খেতে চাই। বিশেষ করে দেখা যায় যে আমরা ক্যালকুলেটর কার্ভের যেই চিত্রগুলো অঙ্কন করেছি, এই চিত্রগুলো যদি আমরা মনে রাখি তাহলে অবশ্যই তার ক্যালকুলেটর দিলে কি ফলাফল ভালো হয়ে যাবে। আমি আজকে একজন শিশুর ইতিহাস এই কিছুক্ষণ আগে ইতিহাস নিচ্ছিলাম। তো 2.5 বছর বয়স হয়ে গেছে, সে কিন্তু কথা বলতে ঠিক মতো পারে না। বাবা মা, আল্লাহ, এই শব্দগুলো সে উচ্চারণ করে। তো 2.5 বছর বয়সে তো সে ভালো কথা বলার কথা, কিন্তু কথা বলতে পারে না। তো আমি মাথার সাইজটা দেখলাম। তো মাথার সাইজটা দেখে বললো পিছনের সাইডের ডান পাশটা অক্সিপিটাল সাইডটা, এই সাইডটা হচ্ছে একটু উঁচু হয়ে গেছে বাম পাশটা, আর ডান পাশটা একটু নিচু মনে হচ্ছে। তো আমি বললাম ও যখন জন্মগ্রহণ করে তখনও মাথাটা কেমন ছিল? প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, পুরো প্রথম 3-4 মাস 5 মাসে তার কোনো সমস্যাই ছিল না। 6 মাস পর থেকে এটা হয়েছে। তো 6 মাস পর থেকে এটা কেন হলো? ইতিহাস দিয়ে জানা গেল যে এই শিশু 6 মাস পরে পড়ে গেছিল। তো পড়ে গেছিল, এরপরে মাথা আর পিছন সাইডে আঘাত লাগছে। কোন সাইডে? মাথার পিছন সাইডে আঘাত লাগছে। এখন এরপর থেকে দেখা যায় ঠিক মতো হয়তো তারা প্রপার চিকিৎসা নিতে পারে নাই। এখন এই কারণেও তো তার এই যে কথা বলার যে যে বয়সটা ছিল, সেই বয়সে সে কথা বলতে পারতেছে না, তাই না? এই কারণেও হতে পারে। আবার মাথার যে স্ট্রাকচার যেটা ছিল, সেই স্ট্রাকচারটাও দেখা যায় যে ভালো ছিল, কিন্তু আঘাতের পর থেকে বাম সাইডটা একটু উঁচু হয়ে গেছে। তাহলে আমরা পজিশনের ভিত্তিতে মেডিসিন কি সামনে নিয়ে আসতে পারবো না? জি স্যার। সামনে নিয়ে আসতে পারবো। তো তার আচরণ দেখে মনে হচ্ছে সে লাইকোপোডিয়ামের। ঘুম থেকে উঠলেই সে লাথি ছুড়ে। কি করে? ঘুম থেকে উঠলেই সে লাথি ছুড়ে, অত্যন্ত খিটখিটে মেজাজের হয়ে যায়। সে মিষ্টি খুব বেশি পছন্দ করে। পায়খানার প্রথম অংশ তার শক্ত হয়, পরের অংশ নরম হয়। ঠিক আছে? তো এই যে সিমটম গুলো আমি পেয়েছি, এটা ধাতুগত যখন তার চিকিৎসা দিব তখন লাইকও সামনে আসবে। কিন্তু পজেশনাল যে আহ, ইতিহাসটা আমরা পেলাম, এই পজেশনের ভিত্তিতে আপনি লাইকোপোডিয়াম দিলে কি এই রোগীর ক্ষেত্রে কাজ করবে? না স্যার, আর্নিকা আসতে পারে। এই ক্ষেত্রে কোন মেডিসিন আসবে? আর্নিকা। ন্যাট্রন সাল। ন্যাট্রানসাল আসবে। এক্ষেত্রে কোন মেডিসিন? ন্যাট্রানসাল। ন্যাট্রাম। ন্যাট্রানসাল আসবে। তো ন্যাট্রানসাল দিতে হবে। তো ন্যাট্রানসাল দেওয়ার পরে যদি 2-1 মাসের মধ্যে বা 2-4 মাসের মধ্যে যদি তার এই পিছনের ফোলা যেটা ফুলে গেছে, এটা যদি অথবা শক্ত ভাব হয়ে গেছে, এটা যদি পরিবর্তন হয় এবং কথা ঠিকমতো বলা শুরু করে, বুঝতে হবে তাহলে এই আঘাতের কারণে তার একটা এই সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা কিসের কারণে তৈরি হয়েছে? আঘাতের কারণে তৈরি হয়েছে। তো এখন ন্যাট্রানসাল আগে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে এখন এই যে মানসিক যে উচ্ছৃঙ্খল অবস্থা, অস্বাভাবিক যে আচরণ এটা করতেছে, এটা তো আঘাতের পরেও তো করতে পারে, তাই না? করতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা লাইকোপোডিয়ামের ধাতুগত অবস্থা তার মধ্যে বিরাজ করতেছে, কিন্তু কনজেশন নিয়ে দেখা গেল সে ন্যাট্রানসাল পেয়েছে। ঠিক আছে?
ল্যাকটন সাব আগে অ্যাপ্লাই করতে হবে। করার পরে তার কি অবস্থা পর্যবেক্ষণ রাখতে হবে। তারপর যদি তার এই ধাতুগত অবস্থা চেঞ্জ না হয়, তখন তাকে ধাতুগত অবস্থা অনুযায়ী তাকে যেই মেডিসিনের সুনির্দিষ্ট লক্ষণ থাকবে সেই মেডিসিনকে আমরা সামনে নিয়ে আসবো। ঠিক আছে কিনা? এখন জি আসি, জি আগামীকাল ওই যে আমাদের সম্ভবত হোমিওপ্যাথিক স্টাডি গ্রুপের 11টায় একটা ক্লাস আছে। তো আমাকে যে কামরুন নাহার ম্যাম উনি বলেছেন যে স্যার আপনি যদি আমাদের গ্রুপে একটা ক্লাস দিতেন। আমি বললাম আমি তো সকাল বিকাল 2 সময় ক্লাস নেই। তো আমার ক্লাস নিতে গেলে আমি তো অসুস্থ হয়ে যাব। এত বেশি চাপ আসলে তো আমি নিতে চাচ্ছি না সেভাবে। না আপনি একটা ক্লাস নেন আমাদের। তো কালকে আমি অ্যাসিড নাইট্রিক উপরে আলোচনা করব 11টায়। আপনারা সেখানে 11টায় থাকবেন। আর আমরা 9টায় যে আলোচনা করি সে 9টা থেকে 11টা পর্যন্ত আমরা আলোচনা করব। আর 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা ওখানে আলোচনা করব। জি। এখন এই অবস্থা অনুযায়ী আমরা কি করব? এই শিশুকে কি মেডিসিন দিব? ল্যাকটন সাব। ল্যাকটোজ দিব। তারপরে অন্যান্য লক্ষণ তার মধ্যে কি আছে সেটা পরে আবার বিচার বিশ্লেষণ করে কোন মেডিসিনের চিত্র তার মধ্যে বিরাজ করতেছে সেই চিত্র অনুযায়ী মেডিসিন সিলেকশন করব। ঠিক আছে কিনা? এখন আসি অ্যালুমিনা। দেখা যায় অ্যালুমিনা কিন্তু অবাঞ্ছ খাবার, অখাদ্য। এগুলো খেতে চাই। যেমন মাটি খেতে চাই। অ্যালুমিনা কি মাটি খেতে চায় না? জি স্যার। চক জি। চক খেতে চাই, চক খেতে চাই, মাটি খেতে চাই, কয়লা খেতে চাই, শুকনা খাবার খেতে চাই। আমার এক রোগী ছিল, তো উনি বললেন ডাক্তার সাহেব আমি যখনই ঘরে ঢুকি তখনই মনে হয় একটু চাউল গালে দেই, চাউল গাল না দিলে আমার ভালো লাগে না। চাউল খাওয়া বিরাট একটা অভ্যাস। এই শুকনো খাবার যারা খেতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু অ্যালোভেরা খুবই চমৎকার একটি রেমেডি। স্যার, কাঠ জি। খেতে চাই, এটা কি হবে? কাঠ, জি। কাঠ কয়লা শুধু একটা একটা কথার উপর মেডিসিন হয় না, বুঝতে পারছেন? না, কি আসতে পারে স্যার এমনি? হ্যাঁ, কাঠ কাঠ অ্যালুমিনা। খেতে, হ্যাঁ, হ্যাঁ, যেহেতু এখানে শুকনো খাবারের কথা বলা হয়েছে, ড্রাই ফুড অথবা অপাচ্য অখাদ্য খাবার যেগুলো, সেটা যেমন কি বলবো র আনকুকড রাইস, যেটা র আনকুকড রাইস যেটা, এটাও কিন্তু অ্যালোভেরা পছন্দ করে। সকল শুষ্ক খাবার পছন্দ করে অ্যালোভেরা। কিন্তু যে সমস্ত শিশুরা এই যে এই ধরনের খাবার খেতে চাই, কি ধরনের খাবার খেতে চাই? শুকনা খাবার খেতে চাই, কাগজ খেতে চাই, এটা কাগজ শুকনো শুকনো না, অপাচ্য খাবার, অখাদ্য। চক খেতে চাই, খড়ি মাটি মাটি খেতে চাই, তারপরে কয়লা খেতে চাই, শুষ্ক খাবার খেতে চাই, চাউল খেতে চাই। এদেরকে আমরা কি করব? অ্যালোভেরার কথা চিন্তা করব। যদি কিনা আরো কিছু লক্ষণ থাকে, সে যখন রক্তপাত দেখে সে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আমরা মনে হয় বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলে ভালো হয়। আমি আজকে কিন্তু গ্রুপে শেয়ার করার সুযোগ পাই নাই, অত্যন্ত ব্যস্ত ছিলাম। আমি বিভিন্ন গ্রুপ ছাড়াও পার্সোনালি আমি শেয়ার করতাম যারা নিয়মিত এখানে আসতেন আর কি। তো সেভাবে শেয়ার করার সুযোগ আজকে পাই নাই, তাহলে পার্টিসিপেন্ট আরো বাড়তো। ছিলাম, তো যেই সমস্ত শিশু রক্ত দেখলে ভয় পাই, একটা মুরগি জবাই করতেছেন, একটা ছাগল জবাই করতেছেন, একটা গরু জবাই করতেছে, একটা হাঁস জবাই করতেছেন, দেখা যাবে এরা কি করে? স্ক্রিনকে শেয়ার করতেছেন। মানে মালিক স্যার স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। হ্যাঁ, হ্যাঁ, উনি হয়তো কিছু দেখাতে চাচ্ছেন। হ্যাঁ, স্টপ শেয়ারিং। না না স্যার, উনি ভুল ক্রমে চাপ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক স্টপ আছে। শেয়ারিং দিয়ে দেন, ব্যাস ইনশাআল্লাহ কেটে যাবে। হ্যাঁ মালিক স্যার। উনি হয়তো বুঝতেছেন না, উনি লিভ নিয়ে আবার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এটা কোনো সমস্যা না। অথবা দেখা যায় যে সে যখন প্রতিদিন রাতে যথাসময় ক্লাস, স্যার যেটা আমরা দিচ্ছি, যেটা আমরা আমাদের গ্রুপে যেটা দিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় যে এই সমস্ত অ্যালুমিনার শিশুরা কি করে? অ্যালুমিনার শিশুরা যখন রক্তপাত দেখে তখন কিন্তু অত্যন্ত ভয় পেয়ে যায়। অত্যন্ত ভয় পায় কিনা? জি স্যার।
জি ভাই, আপনি শেয়ারটা ই করুন। মালিক ভাই, কাইন্ডলি আপনি শেয়ারটা বন্ধ করুন। এরপরে তার কোষ্ঠবদ্ধতার ইতিহাস যদি নেওয়া যায়, যে কোষ্ঠবদ্ধতার ইতিহাসটা এমন, মায়ের বুকের দুধ সে পান করে নাই, ব্রেস্ট ফিডিং করে নাই। তো বাজারজাত যে সমস্ত দুধ, হ্যাঁ, কৌটার দুধ, তো এগুলো সে পান করছে, এগুলো খেয়েছে। তো এগুলো খাওয়ার ফলে কি হয়েছে? তার কোষ্ঠকাঠিন্যটা আর যায় না, দূর হচ্ছে না। ৩ দিন, ৪ দিন, ৫ দিন তার পায়খানা হচ্ছে না। হয় সে সে মানে একটু নরম আকারে হোক অথবা শক্ত হোক। পায়খানার বেগই আসে না। শিশু দেখেন পায়খানার জন্য হয়তো ৩-৪ দিন, ৫ দিন, হ্যাঁ, হয়ে যাচ্ছে, পায়খানার বেগই আসে না। কোন ডিজায়ার থাকে না। নো ডিজায়ার ফর স্টুল এট অল। আদৌ কোন পায়খানা কি ইচ্ছা তার থাকে না। অথবা কখনো কখনো পায়খানা হলে সেটা হয় কি, আপনার গুটলে গুটলে শক্ত শক্ত, গুটলে গুটলে শক্ত পায়খানা হতে থাকে, অত্যন্ত ড্রাই হতে থাকে, অত্যন্ত ড্রাই। অথবা নরম পায়খানাও ভালোভাবে সে করতে পারে না। বেগ আসে। ইনঅ্যাক্টিভিটি অফ রেকটাম একটা রুব্রিক্স আছে সম্ভবত। রুব্রিক আছে ইনঅ্যাক্টিভিটি অফ রেকটাম। আবার এরা যেকোনো ইন্টেলেকচুয়াল পারসনের সামনে কথা বলতে কি করে? কপালে একটু ঘর্ষণ করতে থাকে। কপালে কি করতে থাকে? কপাল ঘষতে থাকে, চিন্তা করে কথা বলতে থাকে। এটা কিন্তু অ্যালুমিনাম ব্রাড বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। আবার অপরদিকে দেখা যায় যে নাইট্রিক অ্যাসিডের শিশুদের ক্ষেত্রে এমন দেখি যে প্রায় তার মুখের কোনায়, হ্যাঁ, নাকের কর্নার, মুখের কর্নার, এটা ক্ষত হয়ে আসছে। এই সাইন দেখেও কিন্তু অনেক সময় মেডিসিন সিলেকশন করা যায়। তার জিভ দেখেন লালাপূর্ণ, এবং এই লালা যেখানে লাগতেছে সেখানে কি হেজে যাচ্ছে, এবং দুর্গন্ধযুক্ত লালা বের হতে থাকে। এবং সেও কিন্তু অখাদ্য কুখাদ্য খাবার, সে হবে শীতকাতর। অ্যাসিডিটি রোগী হবে কি শীতকাতর। সেও কিন্তু চক খেতে চায়। কি খেতে চায়? ইনডাইজেস্টিবল থিংস সে ডিজায়ার করে। সে কিন্তু এই যে পেপার খেতে চায়, মাটি খেতে চায়। সে অত্যন্ত খিটখিটে মেজাজের হয়। দেখেন, যেই শিশু অন্য শিশুর সাথে খেলাধুলা করতেছে, কিন্তু সে যদি পারে, এটা মনে রাখবে দীর্ঘদিন, বছরের পর বছর ধরে এটা মনে রাখবে। তো ১ যুগ হয়ে গেছে, ২ যুগ হয়ে গেছে, বড় হলো, হ্যাঁ, তুমি তো আমাকে ছোটকালে এইভাবে মারছো। ঠিক আছে? সে ক্ষমা করতে পারে না। ক্ষমা করতে পারে? নাইনটিন শিশু অথবা বয়স্ক, এরা কি ক্ষমা করতে পারে? এদের চেহারা আচারটা কেমন হবে? এদের চেহারা আচারটা কেমন হবে জানেন? কালো, কালো চেহারার হয়। কিন্তু হ্যাঁ ভাই। তাদের যে ফাইবারটা থাকে এটা অত্যন্ত রিজিড থাকে। কি থাকে? অত্যন্ত রিজিড ফাইবার থাকে। এবং এটা অত্যন্ত হেড স্ট্রং হয়। পিগ হেডেড হয়। হেড স্ট্রং, পিগ হেডেড, আরো কিছু রুব্রিক আছে। না এখন কি 22 জানো? তারিখ মানে কোন মাসের 22 স্ট্রাবন, তারিখে স্যার? পিগ হেডেড, হেড স্ট্রং, অবস্টিনেট, হ্যাঁ, এই রুব্রিক গুলো কিন্তু আমরা ও দেখি। তো এর অধীনে অনেকগুলো মেডিসিন ও আছে, তার মধ্যে আচ্ছা আচ্ছা নাইট্রিক ঠিক অ্যাসিড আছে, একটি। আমি আমি নাইট্রিক আমি অ্যাসিড জানাই রোগী দিচ্ছি। শীতকাতুর হবে। তো তার ওকে ওকে প্রস্রাব, ওকে ওকে। যখন সে বিছানায় তাহলে ওই প্রস্রাব খালি করবে, আফজালে পাঠাই দেন। প্রস্রাবের আর দুর্গন্ধ ওইটা আমি এত বেশি পাসপোর্ট আসবে, বানাইয়ে নিই। নাক চলে যাবে। কি হবে? ওকে নাক ওকে। চলে যাবে। এবং ঘোড়ার প্রস্রাব যেমন দুর্গন্ধ, এই ধরনের দুর্গন্ধযুক্ত প্রস্রাব, হ্যাঁ, এই শিশু করতে থাকে। সে শীতকাতর হয়। কোথাও ক্ষত হলে সহজে এই ক্ষত শুকাতে চায় না। আর এই ক্ষতটা মনে হয় যে অত্যন্ত ডিপ হয়ে গেছে। কি হয়ে গেছে? অত্যন্ত ডিপ হয়ে গেছে। আবার কখনো কখনো রিকারেন্ট তার যে ব্লিস্টার হয়, মুখের মধ্যে যে আলসার দেখা দেয়, ক্ষত দেখা দেয়, এই যে ব্লিস্টার তো বুঝছেন, ফোসকা জাতীয় যে ক্ষত, এটা কিন্তু আমরা রিকারেন্ট হতে দেখি। নাইট্রিক অ্যাসিডের যে ব্লিস্টার হচ্ছে এত বেশি ডিপ ক্ষত হয়ে যায়, এত ডিপ ক্ষত অন্য মেডিসিনে হয় না। হয় কিনা? ও সালাম। হয় না। ওই এই সমস্ত লক্ষণ দেখে জানুয়ারিতে কিন্তু আমরা তোমার নাইট্রিক অ্যাসিড অ্যাপ্লাই পাসপোর্টের করতে পারি। আবার মেয়াদ অপরদিকে শেষ হয়ে যাচ্ছে। চেনার শিশু তাহলে তোমার ওই এত পাসপোর্ট বেশি বানাইছি দাও খিটখিটে তাড়াতাড়ি, মেজাজের হয়, এমার্জেন্সি পাসপোর্ট সে বানাই, একটু পাসপোর্ট দাও টাচ তো। করলে আরে বিরক্তি ফিল করতে থাকে। সে তাড়াতাড়ি বিভিন্ন ধরনের জিনিস সে পছন্দ করে। ডিজায়ার মেনি থিং বাট রিজেক্টস এভরিথিং অফার। সবকিছু যে তাকে যে দেওয়া হয়, অফার করা হয়, সে কি করবে? সে এটাকে রিজেক্ট করে দিবে। সে এটা নিতে চাইবে না। গতকাল এই গল্প তো বলতেছিলাম
তার সবসময় একটা খিটখিটে মেজাজ, তার পেট ভরে তা চোখ ভরে না। চীনা শিশুদের কি এমন দেখা যায় না? পেট ভরে তা চোখ ভরে না, আরো দাও আরো দাও আরো দাও, আরো চাই খাবার আরো দাও। তো একটা পর্যায়ে দেখা যায় যে সে অল্প দুই একবার, দুই চারবার, দুই লোকমা চার লোকমা গালে নিয়েই আর খায় না, সব নষ্ট করে। ঘুমের মধ্যে সে গ্রিডিং গ্রিন্ডিং করতে থাকে, দাঁত কাটে না, কৃমি হওয়ার একটা প্রবণতা আমরা সেনা রোগীদের মধ্যে পাই। সে বারবার যদি মানে ছেলের শিশু হয়, সে তার পেনিসটাকে বারবার হ্যান্ডলিং করবে, নাকের মধ্যে হাত দিবে, কানের মধ্যে হাত দিবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের জিনিসের বায়না করবে, দিলে ওটা আমি নিতে চাইবে না, অত্যন্ত গরম পাথর থাকবে, সে মিষ্টি পছন্দ করবে। হ্যাঁ ভাইজান, ওই যে তাকে কেউ জানুয়ারিতে স্পর্শ এটা করবে, কি ওই তার দিকে রিনিউয়াল একটু 5 তাকাক, বছর শেষ নাকি এটা সে 10 পছন্দ বছরই করবে শেষ? না। যদি তাকে ভালোবাসবো, রিনিউয়াল 5 এটা বছর শেষ পছন্দ হয় তাহলে তো রিনিউ জিভটা করা একটু যাবে পরিষ্কার থাকে, এই সাথে সমস্ত সাথে। লক্ষণ পাইলে আমরা কি সেনা অ্যাপ্লাই করতে পারি না? সেনা অ্যাপ্লাই করবো। আবার অপরদিকে দেখা যায় যে আপনার শিশুর যে শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাস সংক্রান্ত ও কপি দেখলাম তো, ওটা তো 5 বছর শেষ হচ্ছে, তাহলে আর 5 বছরের জন্য রিনিউ করলেই তো হয়ে যাবে। তো নতুন আর পাসপোর্টের দরকার আছে? এটা কিন্তু দুই দিক থেকে, ঠিক আছে। আবার এই সমস্ত লক্ষণ আমরা যদি পাই, তাহলে কি করব? কোন ক্ষেত্রে কোপ্রামেট, কোন ক্ষেত্রে সিকিউটা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো কোপ্রামেটের ক্ষেত্রে এমন দেখা যায় তাদের হ্যাঁ ভাই, পাসপোর্টের ও এখন রিনিউ সিস্টেম বন্ধ হয়ে গেছে। ও, আগে একটা পাসপোর্টের মেয়াদ ছিল তো 10 বছর। আগে ছিল তো 10 বছর মেয়াদ ছিল, 5 বছর মনে হয় নবায়ন করতে হতো। আরে ঠিক আছে, ওটা ওটা আমি অবশ্য বইলে দিতেছি।
পাসপোর্ট বানাবার জন্য মেসেজ দিয়ে দিয়েছি অবশ্য, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। সাহায্য হতে থাকে, কি হতে থাকে? স্প্যাজমোডিক অ্যাফেকশন, সাফোকেটিভ অ্যাটাক এদের হতে থাকে। ধরেন অনেক সময় কোরিয়া শুরু হলো, কি হলো? কোরিয়াতে বুঝেন নর্তন রোগ দেখা দিল। তো এই নর্তন রোগ দেখা দিয়েছে ভয় পাওয়ার পরে। তো আমরা অনেকেই কিন্তু অ্যাকোনাইটির কথা চিন্তা করি। যদি কিনা কুপ্রম সদৃশ কিছু লক্ষণাবলী থাকে, তাহলে কুপ্রমকে চিন্তা না করে আমরা কি এটা বলতে পারি যে কি করলে আপনার অ্যাকোনাইট দিলেই ভালো হয়ে যাবে? এটা কি বলতে পারি? No, এটা বলার সুযোগ নেই। এই জন্য প্রত্যেকটা মেডিসিন কি চুলচেরা বিশ্লেষণ করে তাদের লক্ষণকে সামনে রেখে পর্যবেক্ষণ ক্ষমতা একটু বাড়িয়ে আমরা মেডিসিন দেওয়ার চেষ্টা করি। আদারওয়াইজ রোগীকে আরোগ্য করা সম্ভব হবে না। হবে? কখনোই সম্ভব হবে না। অনেক সময় দেখা যায় তাদের অ্যাজমা অ্যাটাক করছে। কি করছে? স্প্যাজমোডিক অ্যাজমা এদের দেখা দিয়েছে। সেই ক্ষেত্রেও যদি এই ধরনের অ্যাজমাটিক অবস্থা থেকে আপনার খিঁচুনি দেখা দেয় এবং পিছনের দিকে যদি বাঁকতে থাকে এবং মুখ দিয়ে ফেনা উঠতে থাকে এবং কখনো কখনো হুপিং কাশি হচ্ছে, হুপিং কাশি হতে হতে মনে হচ্ছে পিছনের দিকে বেঁকে যাচ্ছে, এই অবস্থাও যদি দেখা দেয়, তাহলে অবশ্যই আমরা কুপ্রমেটের কথা চিন্তা করব। আবার অপরদিকে কিছু শিশুদের ক্ষেত্রে এমন লক্ষণ পাওয়া যাবে যে তাদের ল্যারিঞ্জিয়াল ট্রেকিয়াতে কি হয়েছে? একটা বিরক্তিকর অবস্থা দেখা দিয়েছে। যেই সে খাইতে যায় কাশি হয়, যেই সে একটু মুভমেন্ট করে তার কষ্ট বেড়ে যায় এবং বুকের মধ্যে মনে হচ্ছে সুস্ফুটার মতো একটা অনুভূতি। শিশু যখন কথা বলা শিখে তার অনুভূতির কথা ব্যক্ত করতে পারে, তখন সে বলে আমার বুকের মধ্যে মনে হচ্ছে সুস্ফুটার মতো ব্যথা হচ্ছে। সমস্ত শরীরের সমস্ত অর্গান মনে হয় যে শুকিয়ে গেছে। জিভ থেকে শুরু করে, ঠোঁট থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে, কান থেকে শুরু করে, নাক থেকে শুরু করে, আপনার মলদার থেকে শুরু করে সকল, হ্যাঁ, মানে অর্গান গুলি মনে হচ্ছে কি সব শুকিয়ে গেছে এবং একটা ভার ভার বোধ, অনুভূতি, এটা কিন্তু আমরা বেড়ানা রোগীদের মধ্যে আমরা দেখতে পারি। আবার দেখা যায় যে শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে কি বলবো, ককোলাস ইন্ডিকা একটা মেডিসিন আছে না, ককোলাস ইন্ডিকা। গাড়িতে চড়লেই এদের বমি হয়, গাড়িতে চড়লেই অসুস্থ হয়ে যায়, ভ্রমণ করলেই সে অসুস্থ হয়ে যায়। এই অবস্থায় ককোলাস ইন্ডিকা যেমন চমৎকার একটি কার্যকরী মেডিসিন, অনুরূপভাবে পেট্রোলিয়াম আরো অনেক মেডিসিন আছে, সেগুলোও কার্যকরী। তো অনেক সময় কিছু শিশু আছে আঙুল চষে, কি আঙুল চষে না? আপনার পেয়েছেন কিনা? জি স্যার, হ্যাঁ,
এটা দেখা যায়, প্রচুর আঙ্গুল দেখা যায়। আঙ্গুল চষে। তো এই যে ট্রিফাইলাম হ্যাঁ, হ্যাঁ। অ্যারাম ট্রিফাইলাম না, না শুধু অরামট্রিফাইলার না, অনেক মেডিসিন আছে। ন্যাট্রামিওর আছে, ক্যালকুলাফস আছে, ক্যালকুলেটার্ব আছে, অনেক মেডিসিন আছে। দেখা যায় যে ন্যাট্রামিয়ার শিশু যারা হবে, আপনার থাম কোনটা? থাম চিনেন তো? জি স্যার, ওই যে বুড়া হাত, এই ইয়েটা, হ্যাঁ, আঙ্গুলের যে বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, হ্যাঁ। জি বৃদ্ধাঙ্গুল, স্যার। বৃদ্ধাঙ্গুলের নখ কাটবে। বৃদ্ধাঙ্গুলের নখ কি করবে? কাটবে। এবং প্রায় যে সমস্ত শিশু আপনার কি বলবো, কৃমির কৃমির যে উৎপাত, এটাতে যদি মৃত সন্ত্রস্ত হয়ে যায়, অথবা ছোট ছোট যে আপনার কীট পতঙ্গ, ছোট ছোট আপনার কি প্রাণী, এগুলো দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এমনকি পাখি দেখলেও ভয়ে কি কাঁপতে থাকে। এই ক্ষেত্রেও কিন্তু ন্যাট্রামিয়ার খুব চমৎকার কাজ করবে। এই শিশুটা কি করতেছে? আঙুল চুষতেছে এবং বৃদ্ধাঙ্গুলের নখ কাটতেছে। এই ক্ষেত্রে ন্যাট্রামিয়ার খুবই চমৎকার একটি জিনিস। যদি কিনা আপনি পান একটু লবণ খাওয়ার ইতিহাস, লবণ একটু বেশি পরিমাণে খাই, এবং গরম কাতর, পিপাসা বেশি, পায়খানা পাসা, ওকে আদর করলে ভালোবাসা দিলে দিতে চায় না, সেই ক্ষেত্রে আঙুল কাটুক, নখ কাটুক, আর যাই করুক না কেন, ন্যাট্রামিয়ার দিলেই তার অভ্যাসটা কি দূর হওয়া সম্ভব। আবার অপরদিকে ক্যালকুলাফাসের শিশুও কিন্তু, এরাও কিন্তু আঙুল চষে, চষে না? এরা কিন্তু অ্যানিমিক চিলড্রেন। আপনার দেখা যায় রক্ত স্বল্পতায় তারা কিন্তু ভুগতে থাকে। এরা অত্যন্ত খিটখিটে মেজাজের হয়। অল্প একটু ঠান্ডা লাগলেই দেখা যায় যে সে অসুস্থ হয়ে যাচ্ছে। যেহেতু টিউবারকুলার কন্ডিশন কিন্তু ক্যালকুলাফাসের রোগীর মধ্যে আমরা দেখতে পারি। এবং যে কোনো অপাচ্য খাবার, অখাদ্য খাবার এরা অনেক সময় খেতে চাই। সবসময় কোথাও যাওয়ার একটা প্রবণতা থাকে। শিশু হয়তো খুব অস্থিরতা ফিল করতেছে, তখন আপনি তাকে কোথাও নিয়ে যান, ও বেশ ভালো ফিল করতেছে। আর এই শিশু যদি কিনা তার থাম চুষতে থাকে, কি চুষতে থাকে? তার থাম যদি চুষতে থাকে, সাকিং করে, এই ক্ষেত্রে ক্যালকুলাফস এবং প্রায় সবুজ পায়খানা হতে থাকে। এবং মনে হয় তার শরীর দেখলে এত বেশি লিকলিকে হাড় হাড্ডি ছাড়া তার শরীরে মাংস বলতে কিচ্ছু নাই। ঠিক আছে? তার শরীরটা এত বেশি জীর্ণ শীর্ণ হয়ে যায়। তো এই অবস্থায় দেখা যায় যে আমরা যে লক্ষণগুলো বলেছি, যে বারবার তার পাতলা পায়খানা হচ্ছে, সবুজ সবুজ পাতলা পায়খানা হচ্ছে, এবং সে খড়িমাটি খেতে চাই, আঙ্গুল চুষে, এবং এখানে ওখানে একটু ঘুরে বেড়াতে চাই, আর শুধু খাবার পছন্দ করে মাংস। সেটা কি ধরনের মাংস হবে? গ্রিল খেতে চাই। তাহলে কি করবেন? ক্যালকুলাস অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? আবার যেই সমস্ত শিশু দেখা যায় যে একদম মাথাটা বেশ মোটা, কিন্তু সামনের পার্ট ঘামে বেশি, পিছনের পার্ট ঘামে না, পিছনের অংশ ঘামে না, এও কিন্তু আঙুল চষে, এবং এর কথা বলা শেখা, এর হাঁটা শেখা, এর দাঁত ওঠা দেরিতে। কিন্তু পেটটা বেশ ফুলে গেছে, পায়খানা 4 দিন 5 দিন পর পায়খানা হয়। প্রথম হার্ড হয়, সরি, মানে পায়খানার বেগ হয়, রিসিড স্টুল হয়, পায়খানার বেগ হয়, কিন্তু পায়খানা না করে সে চলে আসে। কেন চলে আসে? পায়খানা মনে হচ্ছে একটু বের হতে গিয়েও বের না হয়ে উপরের দিকে চলে যায়। কি মেডিসিন হবে? এরা অত্যন্ত নার্ভাস প্রকৃতির হয়। সাইলেশিয়া, সাইলেশিয়া। জি জি, চালিশিয়া। এরা অত্যন্ত শীতকাতর হয়। এতে হাতের তালু, পায়ের তালু অত্যন্ত ঘামতে থাকে। কোথাও ক্ষত হলে, কেটে গেলে শুকাতে চায় না। ঠিক আছে? এবং শীত একেবারেই সে সহ্য করতে পারে না। অ্যাকিউট অবস্থায় সে গরম কাতর হবে, আর ক্রনিক অবস্থায় সে শীতকাতর হবে। ঠিক আছে? যদি কিনা তার পায়খানা বেগ 2 দিন 3 দিন 5 দিন নাই, পায়খানায় গিয়েও আবার চলে আসে, মনে হয় পায়খানা হবে, অনেক কোথানি দিতে থাকে, কিন্তু পায়খানা উপরের দিকে উঠে যায়। এই ক্ষেত্রে কি করব? সাইলিশিয়া। এখন সাইলিশিয়ার শিশু খালি পায়ে সে হাঁটতেই পারে না। কেন হাঁটতে পারে না? কারণ জানেন?
যদি বালু রাস্তা হয়, পাঠানে স্যার বালু রাস্তা হয়, বালু বালু হ্যাঁ, বালুযুক্ত তিন ভাই রাস্তা, বলতেছে দুটো। হ্যাঁ, তো খালি পায়ে হাঁটলেই মনে হয় যে তার পিন ফুটে যাবে, আলপিন ফুটে যাবে, আলপিনের একটা ভয় থাকে। অথবা এই সুতটা তৈরি হয়েছে বালুকণা থেকে, ফিলিপাইন পিওর থেকে তৈরি হয়েছে না, সিলিকন, সিলিকন বা ফিলিপাইন পিওর, এটা থেকে তৈরি হয়েছে না। জি স্যার। তো সিলিকা, সিলিকা ফিলিপাইন পিওর, সিলিকন যেটাই বলেন না কেন। তো খালি পায়ে হাঁটতে পারে না, খালি পায়ে হাঁটতে পারে না, পায়ের নিচেই মনে হচ্ছে বালু বালু লেগে থাকে। হ্যাঁ, একটা শিহরণ তৈরি হয় বালু দিয়ে হাঁটলেই, বালুযুক্ত রাস্তা দিয়ে হাঁটলেই একটা অন্যরকম শিহরণ তৈরি হয়, কাটা ফোটার একটা ভয় থাকে। এই কারণে সে কি করতে পারে না, রাস্তা দিয়ে হাঁটতে পারে না। যে সমস্ত চরিত্রের কথা বলেছি, তার আচরণের কথা বলেছি, আত্মবিশ্বাসের অভাব, আত্মবিশ্বাসের অভাব থাকে না। খালি সে আর শিশুকে আপনি পড়াশোনা করতে দেন, ও বলে আমি পারি না। এবং ফন্টেনেইল তাদের যে ব্রহ্মতালু, এটা জোড়া লাগতে সুচাল, এটা জোড়া লাগতে কি হয়, অনেক ডিলে হয়, বিলম্ব হয়। এই ক্ষেত্রে সাইলিশা ছাড়া আর অন্য কোনো ভয়, স্বাধীনতা চাই, ভয় আছে, আবার অপরদিকে অতিরিক্ত স্বাধীনতা চাই। এই সমস্ত শিশুদের ক্ষেত্রে কি করবেন? যেই সমস্ত শিশুদের ক্ষেত্রে ফ্যামিলিতে দেখা যায় আমরা যে অত্যন্ত কড়া শাসন করেছি, একটা পর্যায়ে এই কড়া শাসন সে আর ওইভাবে নিতে পারে না, মানতে পারে না, তখন একটা বয়স আসলে সে স্বাধীন চেতা হয়ে যেতে চায়, স্বাধীনভাবে চলাফেরা করতে চায়, স্বাধীনভাবে ঘুরতে চায়, আছে না? এখন ধরেন লাইকোপোডিয়ামের রোগীর কথা বলি, এ কিন্তু একটু দুর্বল প্রকৃতির হয়, তারা বিষণ্ণতা, বিমর্ষতায় এরা ভুগতে থাকে, তাদেরও আত্মপ্রত্যয়ের একটা অভাব থাকে, লস অফ সেলফ কনফিডেন্স। আর গ্যাস্ট্রিক যে সিমটমস গুলো, গ্যাস্ট্রিক এর যে লক্ষণ বলি, এগুলো কিন্তু প্রায়ই লেগেই থাকে, প্রায়ই তার পেট ফুলে যাচ্ছে, বিশেষ করে নিচের পেট ফুলে যাচ্ছে, এবং বায়ু নিঃসরণ করলে সে ভালো ফিল করতেছে। এবং প্রস্রাবের আগে যদি, যে সমস্ত শিশু প্রস্রাবের আগে কান্নাকাটি করে, তখন প্রস্রাবের আগে যদি কান্নাকাটি করে, এই ক্ষেত্রে রেপার্টরি সম্ভবত 9টা মেডিসিন আছে। কয়টা মেডিসিন আছে? 9টা মেডিসিন আছে। এই 9টা মেডিসিনের মধ্য থেকে বোরাক্স এবং লাইকোপোডিয়াম কিন্তু ফার্স্ট গ্রেড। প্রস্রাবের আগে যে সমস্ত শিশু কান্নাকাটি করে, তাহলে আমরা লাইকোর কথা চিন্তা করবো না? যদি সে মিষ্টি খেতে চাই, একটু গরম খাবার খেতে চাই, আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, এবং প্রায়ই সে বায়ু নিঃসরণ করে, অল্প খাইলেই তার পেট ভরে যায়, এবং ঘুম থেকে উঠেই সে লাথি ছোড়াছুড়ি করতে থাকে, এই ক্ষেত্রে আমরা কি প্রস্রাবের আগেই যদি কান্নাকাটি করে, লাইকোপোডিয়াম ছাড়া আমরা ক্যান্সারিস দিব, বোরাক্স দিব? প্রস্রাবের আগেই কান্নাকাটি করতে, বোরাক্স যদিও ভালো একটি মেডিসিন, কিন্তু বোরাক্স সদৃশ লক্ষণাবলী তাদের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? এখন অনেক সময় দেখা যায় যে শিশু যখন একা থাকে সন্ধ্যাকালীন সময়, ওই সময় অন্ধকারে সে ভয় পায় এবং সহজে তার চোখে পানি চলে আসে, কি হয় অবশ্য, এটা সে চাই, সঙ্গী চাই, সে অত্যন্ত হাইলি ইমোশনাল থাকে, কি থাকে, হাইলি ইমোশনাল থাকে, সিম্প্যাথি সে ডিজায়ার করে, তার সাথে রাগ করে কেউ কথা বলুক, এটা সে পছন্দ করে না। এটা পছন্দ করে? তার পিপাসাহীনতা, তার গরম কাতরতা, তার প্রস্রাবের পায়খানার যে পরিবর্তনশীলতা, এই সমস্ত লক্ষণ পাইলে আমরা কি করবো? পালসিটিল অ্যাপ্লাই করবো। এখন ফসফরাসের রোগীদের ক্ষেত্রে আমরা এমন দেখতে পারি, কত বাজে, ও 11টা 22 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, কখন কোন সময় সময় যে পার হয়ে যাচ্ছে বুঝতেছে না। এখন যেই সমস্ত শিশুরা অত্যন্ত চালাক চতুর, বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, ইন্টেলেকচুয়াল, কিন্তু দেখা যায় যে ঝড় বৃষ্টি হলেই একটু ভয় পেয়ে যাচ্ছে, অন্ধকার
একটু অন্ধকারাচ্ছন্ন অবস্থা দেখা দিলেই সে একটু ভয় পেয়ে যাচ্ছে, এটা যদি দেখি, এবং মৃত্যুর ভয় তার মধ্যে কাজ করতে থাকে, কোনো ডিজিজে সে আক্রান্ত হয়ে যাবে, যে সমস্ত শিশু এমন চিন্তা করে, আমার মনে হয় এই রোগে আমি আক্রান্ত হয়ে যাব, ওই রোগে আক্রান্ত হয়ে যাবো, কোনো কিছু ঘটে যাবে, ভূতের ভয়, ডাকাতের ভয়, পানির ভয়, অশুভ কিছু তাকে মানে কি শয়তান তাকে ক্ষতি করবে, এই ধরনের ভয়। আসলে এক কথায় বলতে পারি ফেয়ার অফ ইমাজিনারি থিংস। এই যে আপনার ফেয়ার অফ ইমাজিনারি থিংস যদি আমরা ফসফরাসের শিশুদের ক্ষেত্রে পাই, তাহলে অবশ্যই ফসফরাস কি করবো, অ্যাপ্লাই করবো। আবার কখনো কখনো দেখা যায় সে যানবাহনে উঠেছে, যানবাহনে ওঠার পরে দেখা তার প্রচন্ড ভয় করতেছে, এটাও কিন্তু ফসফরাসের ব্রাড বৈশিষ্ট্যগুলো। আবার কখনো দেখা যায় যে সে এই ভয়টা সন্ধ্যাকালীন সময়ে তার দেখা দিচ্ছে, সে না খেয়ে থাকতে পারে না, খাইলেই সে সুস্থ থাকে, না খাইলেই সে অসুস্থ হয়ে যায়, সে শুধুমাত্র মাথায় ঠান্ডা চাই এবং পাকস্থলীতে ঠান্ডা চাই। ঠিক আছে, এই ধরনের ভয়, এই ধরনের ফোবিয়া দূর করতে হলে আমরা শুধুমাত্র অ্যাকোনাইট না, শুধুমাত্র বেলেডোনা না, শুধুমাত্র টিউবারকুলিনাম না, শুধুমাত্র স্টামোনিয়াম না, শুধুমাত্র ভেনেট্রামেল না, ভয়ের জন্য অনেক মেডিসিন আছে। এক একটা শিশুর ক্ষেত্রে এক এক ধরনের ভয় থাকবে, কারো কুকুরের ভয় থাকবে, কারো বিড়ালের ভয় থাকবে, কারো সাপের ভয় থাকবে, কারো ভূতের ভয় থাকবে, কারো অন্ধকারের ভয় থাকবে, কারো জিন জিন প্রেত ভূত এগুলোর ভয় থাকবে, দেখা যায় কারো ওই যে কীটপতঙ্গের ভয় থাকবে, কারো ইঁদুরের ভয় থাকবে। হ্যাঁ, বিভিন্ন জীবজন্তুর ভয় বিভিন্ন মেডিসিনের মধ্যে এগুলো আছে। যেই শিশু যেই ধরনের ভয় পাই, যেই ধরনের জিনিস দেখে ভয় পাই, সেই জিনিসের কথা শুনতে হয়, উল্লেখ করতে হয়। ঠিক আছে, আবার কখনো কিছু শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে সে মনে হচ্ছে কোনো কিছু ধরতে চাচ্ছে, ধরতে যাচ্ছে, সে ঘুমিয়ে আছে, সে বিছানা হাতড়াই, এমন হয় না? তাকে কেউ মারবে, তাকে কেউ খুন করবে, তাকে কেউ বিষ প্রয়োগ করবে, বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলবে, এই ভয় সবসময় তার মধ্যে কাজ করতে থাকে। আবার কখনো কখনো দেখা যায় কি করতেছে, সে বিছানা করতেছে, ঘুমের মধ্যে বিছানা করতেছে, কি যেন ধরতে যাচ্ছে, এবং অন্যের দেওয়া খাবার দেখা যায় যে বাবা মা ছাড়া অন্য কারো খাবার সে খেতে চাচ্ছে না, এবং লাজ লজ্জা একটু কম থাকে। আমি ইস্তামোনিয়ামের একটা শিশুর ইতিহাস বলবো, দেখেন অস্বাভাবিক আচরণ। তো এই ছেলেটার বাবা মারা গেছে, তো বিভিন্ন জায়গায় চিকিৎসা করে বাংলাদেশে বিভিন্ন স্বনামধন্য ডাক্তারদেরকে দেখিয়ে ভালো হয় নাই, সর্বশেষ তারা ইন্ডিয়াতে গিয়েছিল, সেখানেও রেজাল্ট আসে নাই। কি একটা অদ্ভুত আচরণ করে এই শিশু, অস্বাভাবিক আচরণ করে। তো আপনারা শুনলেও ভাববেন যে এটা কিভাবে সম্ভব। ঠিক আছে, হ্যাঁ এটা সম্ভব। এই ছেলেটার বয়স 8-9 বছর বয়স। সে কি করে, মাঝে মাঝে শীষ দেয়, কি করে শীষ দেয়, গান গায়, হাতে তুড়ি দেয়, লাফালাফি। হ্যাঁ, তো আলো ছাড়া সে থাকতে পারে না, লাফালাফি দৌড়াদৌড়ি, তো খুব শক্তি প্রদর্শন করে। এরপরে তার নিজের জেনিটাল অর্গানটা পেনিসটাকে একটু কি করবে, ইরেকশন করবে, ইরেকশন করিয়ে তার মায়ের শরীরে এটা লাগাবে। ঠিক আছে, এটা রাবিং করবে তার মায়ের শরীরে, দর্শন করবে। এটা কি মানসিক বিশৃঙ্খল অবস্থা এই শিশুর না দেখা দিলে এটা কি করতে পারে, পারে কিনা? না স্যার। পারে না। তো আমি এই শিশুকে স্টামোনিয়াম দিয়েছিলাম। স্টামোনিয়াম দেওয়াতে তার এই যে লাফ দেওয়া, হ্যাঁ কুকুর থেকে ভয় পাওয়া, তারপরে দেখা যায় যে অন্ধকারে থাকতে ভয় পাওয়া, তারপরে আপনার এই যে শীষ দেওয়া, হাতে তালি দেওয়া, তুড়ি দেওয়া, গান গাওয়া, এগুলো কিন্তু যে সমস্ত শিশু পারে তাদের ক্ষেত্রে আমরা কি করবো, স্টামোনিয়াম অ্যাপ্লাই করবো। তো এটা তো টোটালি একবারে মানসিক রোগী শিশুটা, তার এই সমস্যাটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছিল। 2বার ওষুধ নিয়েছিল, 2বার ওষুধ নেওয়ার পরে এই ছেলেটার বাবা তারপরে স্ট্রোকের সময় তো মারা যায়। পরে অনেক পরে জানতে পেরেছি যে ওরা চিকিৎসা কেন নিচ্ছে না, পরে জানা গেল যে তার বাবা মারা গেছে। পরে কন্টিনিউ চিকিৎসা তারা হয়তো করাই নাই, আমার সাথে যোগাযোগ করে নাই, আমি আর তাদের সাথে যোগাযোগ করি নাই। এখন এই পরিবর্তন কিন্তু আসছিল বলে, হ্যাঁ সে এখন
অস্বাভাবিকতা কিছুটা আছে এখন। তো হোমিওপ্যাথিক ওষুধে এটা আরোগ্য করা সম্ভব। অ্যালোপ্যাথিক ওষুধ আজীবন বেটে খাওয়ালেও এটা ভালো করা সম্ভব নয়। তো আজকে মনে হয় আলোচনা শেষ করি নাকি? ওকে স্যার, আজকে আর লেন্দি করার দরকার নেই। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে আসি স্যার। হ্যাঁ, জি জি। হ্যাঁ। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে স্যারকে আমরা জিজ্ঞেস করতে পারি। আমরা আগামীকাল বিভিন্ন রাতে বিভিন্ন প্রকার ভয়, কিসের ভয়ে সে অসুস্থ হয়ে যায়, কোন কোন জিনিসের প্রতি তার ভয় কাজ করতে থাকে, কোন জিনিস দেখে সে ভয় পায়, এই ভয়ের উপরে আমরা একটু কথা বলার চেষ্টা করব। জি স্যার, সমস্যা নেই স্যার, ইনশাআল্লাহ। হয়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আপনাদের আসসালাম যদি স্যার। থাকে প্রশ্ন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। মানে উৎকাল আলোচনা করছেন, চমৎকার আলোচনা। স্যার জি স্যার। হ্যাঁ, স্যার কাছে একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। স্যার প্রশ্ন ছিল স্যার, নেটটা মেরে রুগীরা স্যার সর্বদা কাঁথা গায়ে দিয়ে ঘুমায় কেন স্যার? এটা একটা স্যার কাটা খাইতে ঘুমাই। হ্যালো, জি স্যার। নেটটা মেরে না সরিনাম? সরিনাম। স্যার নেটটা মেরে রুগী না না স্যার, সরিনাম। স্যার নেটটা মেরে স্যার। না, সরিনামের রোগী কাটা খাইতে ঘুমায়। এখন নেটটামের মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায়। একটা হচ্ছে স্যার যে সে প্রথম শ্রেণীর শীতকাতর, আর আরেকটা হচ্ছে জি স্যার। সে প্রথম শ্রেণীর গরম কাতর। গরম কত? নেটটামের জি স্যার। প্রথম শ্রেণীর গরম কাতর আর দ্বিতীয় শ্রেণীর শীতকাতর। তো যখন সে শীতকাতর হয়ে যায়, দ্বিতীয় শ্রেণীর শীতকাতরতার লক্ষণ তার মধ্যে পাওয়া যায়, সে কাঁথা নিয়ে থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আবার অনেক সময় এমনও হতে পারে যে জ্বর হয়েছে, এই জ্বরের অবস্থায় তার যদি শীত লাগে, শীত লাগলে সে কাঁথা চাইতে পারে না। কিন্তু সবসময় যে কাঁথা নিয়ে শুয়ে থাকবে এটা নাও হতে পারে। বিশেষ রোগের মুহূর্তে, বিশেষ রোগের সময়ে সে কাঁথা নিয়ে থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয় এটা। জি। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন? স্যার ওই যে এক স্যার প্রশ্ন করছেন, নখ কাটা রুব্রিক কি? ও আচ্ছা আচ্ছা, দোকানের রুগীকে বিষয় আসি। এই যে ভাই বললেন যে গরম কাপড় চোপড় সে চাই, তাই না? কি আপনি সে কাঁথা নিয়ে শুয়ে থাকে বলতে ওয়ার্ম ক্লদিং ডিজায়ার করে, না এমনি সে আবৃত থাকতে চাই, সে কোনটা চাই? স্যার আমি একটা রোগীর কেস শেয়ারে শুনছিলাম স্যার, উনি নেটটা মিরর পেশেন্ট, নেটটা মিরর দিয়ে উনি উপকৃত হয়েছেন। ওনার কেস হিস্ট্রিতে স্যার পেয়েছিলাম যে উনি সর্বদা স্যার শীত গরম বর্ষা সব সময় উনি কাঁথা গায়ে দিয়ে স্যার, কাঁথা ছাড়া উনি ঘুমাইতে পারে না স্যার। ওনার একটা অভ্যাস স্যার যে কাঁথা ছাড়া সে ঘুমাইতে পারে না। এটা তো একটা মেরে থাকার কথা না, এটা একটা মেরে থাকার কথা না, আমি যতটুকু জানি। তারপর আমি একটু রেপার্টরি একটু সাহায্য নেই। জি স্যার। এখন হ্যাঁ, এই দেখেন আনকাভারিং অ্যাগ্রাভেশন, দেখেন কাঁথা নিয়ে থাকতে চায় না বলতে আনকাভারিং অ্যাগ্রাভেশন, তার মানে হ্যাঁ, অনাবৃত থাকলে তার কষ্ট বাড়ে, আবৃত থাকতে চাই, কাভারিং চাই, তাই না? তো এই ক্ষেত্রে ৮৬টা মেডিসিন আছে, ৮৬টা মেডিসিন আছে। এই ৮৬টা মেডিসিনের মধ্যে থেকে ন্যাট্রামিওর দ্বিতীয় শ্রেণীর মেডিসিন, ঠিক আছে? হতে পারে বিশেষ অন্য কোনো হয়তো লক্ষণ তার মধ্যে ছিল, রোগী লিপি করার সময় এগুলো অনেক সময় ধরা পড়ে। তার মধ্যে বিশেষ লক্ষণ হয়তোবা ওই বাচ্চার ক্ষেত্রে, ওই রোগীর ক্ষেত্রে দেখা দিয়েছিল। এক্ষেত্রে ন্যাট্রামিওর হতে পারে, অস্বাভাবিক কিছু নাই, পেকুলিয়ার কিছু সিম্পটম থাকবে। জি, তাহলে আমরা আনকাভারিং অ্যাগ্রাভেশন এটা ন্যাট্রামিওরে আছে, আবার কাভারিং অ্যাগ্রাভেশন সেটাও কিন্তু আছে। কি যেটা আমি যেটা বলতেছিলাম, মানে আমার অবজারভেশন যেটা, যে শীতকাতর হওয়ার ফলে সেটা এটা করতে পারে, আবার যখন গরম কাতর হয় তার বিপরীত অবস্থা দেখা দিতে পারে। আর আরেকজন কি বললেন? বাইটিং নেইল। জি স্যার। কি হ্যাঁ, মানে নখ কাটা রুব্রিক কি, নখ চোষার রুব্রিক কি? এটা হচ্ছে কামড় ভুঁইয়া। বাইটিং নেইল, হ্যাঁ, বাইটিং নেইলস এখন শিশুরা করে।
এখন কোন হ্যাঁ, এখন শিশুদের ক্ষেত্রে 24টা মেডিসিন আছে। কয়টা মেডিসিন? 24টা। 24টা মেডিসিন আছে। আপনি মাইন্ডে ঢুকবেন। কিসে ঢুকবেন? মাইন্ডে ঢুকবেন। বাইটিং নেইল, ঠিক আছে? এই ক্ষেত্রে বাইটিং নেইল 64টা মেডিসিন আছে। যদি কিনা আরো স্পেসিফাই করা হয় যে বাইটিং নেইলস ইন চিলড্রেন, কি রুব্রিক? বাইটিং নেইলস ইন চিলড্রেন, শিশুদের ক্ষেত্রে যদি আমরা এবার নখ কাটতে দেখি, সেই ক্ষেত্রে 24টা মেডিসিন আছে, ঠিক আছে? আবার যদি পায়ের নখ কাটতে থাকে, কিসের নখ? টো নেইল, কি নেইল? ট্যাকারাম, একটা মেডিসিন আছে, এক মুখ লক্ষণ এক মুখ মেডিসিন, ট্যাকারাম। কি নাম স্যার? সেকরাম। ট্যাকারাম, ট্যাকারাম। ও আচ্ছা আচ্ছা। স্যার ওই যে আরেকটা, হ্যাঁ আরেকটা প্রশ্ন ছিল, মানে নকচোষা রুবিটা কি? হ্যাঁ, সাকিং, আর সাকিং। ডক্টর মুস্তফা কামাল স্যার বলছেন, হ্যাঁ উনি বলছেন যে ওই যে মানে রক্তচাপের, উচ্চ রক্তচাপের ইয়াটা কি, রুবিটা কি? তো হ্যাঁ, হাইপারটেনশন উচ্চ হতে পারে না। রক্তচাপের যে রোগীটা হাইপারটেনশন, আপনি রবিন মার্সি রেপার্টরিতে ঢুকবেন, ব্লাডে আসবেন, ব্লাডে এসে দেখবেন, লিখবেন হাইপারটেনশন হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? হাইপারটেনশন হাই ব্লাড প্রেশার 80টা মেডিসিন আছে। কয়টা মেডিসিন? হাইপারটেনশন হাই ব্লাড প্রেশার 80টা মেডিসিন, আর হাইপোটেনশন লো ব্লাড প্রেশার 25টা মেডিসিন। ক্লিয়ার ভাই? আর আর কোনো কোশ্চেন? এবার স্যার ওই যে নকচোষা, হ্যাঁ মানে আঙ্গুল হ্যাঁ, চোষা, আঙ্গুল চোষা, টাকিং করে, টাকিং করে। মানে রুবিক, হ্যাঁ রুবিক এটা বলছে যে বেশ এটা কিভাবে হবে। টাকিং ফিঙ্গার। অথবা আরো রুব্রিক আছে, হ্যাঁ। স্যার চুইং হয় স্যার? চুইং শোনেন, না চিংড়ি চাবা নয় বলি, এটা ছাকিং হবে। আপনি মাইন্ডে ঢুকবেন, মাইন্ডে ঢুকে এসে কি করবেন? দেখেন এখানে দুই দিক থেকে আপনি ঢুকতে পারবেন। মাউথ এসে ঢুকতে পারবেন, মাউথ এসে থাম টাকিং, তখন আপনাকে সি মাইন্ড দেখাবে। কি দেখাবে? সি মাইন্ড জেস্টার ফিঙ্গারস মাউথ, ঠিক আছে? এটা দেখাবে। আমার কথা বুঝছেন? যদি আপনি ঢোকেন জেনারেলে, সরি জেনারেল বলছি, মাইন্ডে এসে জেস্টার, মেক্স, ফিঙ্গার, মাউথ, চিলড্রেন পুট ফিঙ্গার ইনটু দা, ঠিক আছে? আসলে চিলড্রেন পুট ফিঙ্গার ইনটু দা মাউথ, ঠিক আছে? এটা হতে পারে। আবার অপরদিকে হতে পারে যে শিশু করতেছে সাকিং করতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আরেকটা রুব্রিক দেওয়া যেতে পারে, হ্যাঁ, যে মাইন্ড সাকিং ইনটু দ্য মাউথ, সাকিং অবজেক্টস, হ্যাঁ, এটা হতে পারে। আবার আরেকটাও দেওয়া যেতে পারে, আচ্ছা দেখি, মাইন্ড সাকিং ফিঙ্গার্স, ওই একই কথা আর কি, ঘুরে ফিরে একই কথা। আচ্ছা, ওন ফিঙ্গার সাকিং, হ্যাঁ, এখানে জেস্টার ফিঙ্গার্স মাউথ, এই একটাই, এটার মধ্যে ঢুকলে আপনি পাবেন আর কি। জি, আর কোনো কোশ্চেন? থাকে স্যারকে প্রশ্ন করতে পারেন, না হলে আজকে বলি আমাদের গ্রুপটাকে আরো বেশি অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য আমাদের প্রত্যেককে আন্তরিক হতে হবে। আর আমার কথা হলো যে কে কি কথা বললো এটা কানে নেওয়া যাবে না, ঠিক আছে? তো আমাদের সাথে কারো শত্রুতা নাই, কোনো দ্বন্দ্ব নাই, ঠিক আছে? সবাই আমাদের বন্ধু। আসসালামু আলাইকুম। যদি কেউ শত্রুতা পোষণ করে, হিংসাত্মক মনোভাব পোষণ করে, এটা তার সমস্যা, আমাদের সমস্যা না, ঠিক আছে? আমরা সবসময় উদারতার পরিচয় দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, আমি মোহাম্মদ হোসেন ভাই। জি হোসেন ভাই। তার সাথে কালকে কথা বলছিলাম মনে হয়, নাজির স্যারের সাথে। জি জি পরশু। জি 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 কথাটা মনে আছে আমার? মনে আছে, হ্যাঁ বলুন। আপনাকে গ্রুপে কথা বলতেছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, তো এই বিষয়ে আমিও চট্টগ্রাম হোমিওপ্যাথিক উন্নয়ন সোসাইটি যে গ্রুপ, ওটার মধ্যে আজকে ক্লাস হচ্ছে, ওটা শেষ করার পরে আমি এখানে ঢুকছি।
তো বারবার ফোন আসতেছে, যার কারণে 2-3 বার বাইরে হইতে হয়েছে, আবার ঢুকতে হয়েছে আমার। তো স্যার ব্যাপারটা হলো, আমি রোগী হিস্ট্রি একটু বলবো। বলুন। মেয়েটা বয়স হলো প্রায় 18-19, বিয়ে হয়নি এখনো। তো ওই মেয়েটার পিরিয়ডের সময় তলপেটে প্রচুর ব্যথা, তার সাথে ঘোরাঘুরি করে বিছানায় এবং বমি। আপনার কাছে হিস্ট্রি লেখা আছে? না, হিস্ট্রি আমি বলতেছি, মেয়েটা স্বাস্থ্য ততটা হ্যাংলা পাতলা, ততটা ইয়া না, হ্যাংলা পাতলা। রুচি তেমন একটা নাই। এখন আলট্রাসাউন্ড করার পরে দেখা গেছে যে এর ডান ওভারিতে টিউমার ধরা পড়ছে। তো টিউমার গুলো ছোট, বেশি একটা বড় না। তো ওরা ওই অ্যালোপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ওরা বলছে যে আপনি হোমিও ট্রিটমেন্ট করতে পারেন, হোমিওতে এতে অনেক সময় ভালো হয়ে যায়, হোমিও দেখতে পারেন, কোনো সমস্যা হবে না বলে আশা করি ভালো হবে, হোমিও ট্রিটমেন্টটা যদি সঠিকভাবে করতে পারে। এই আর কি। আর মেয়ে হইলো গিয়া তেমন একটা খাওয়া খাদ্য খায় না, একটা এই বালিক হেফজোখানায় চাকরি করে, দাওরা শেষ করার পরে ওই হেফজোখানায় চাকরি করে আর কি। এই হলো হিস্টরি। আর মেয়ের বাবা যখন 8-10 বছর বয়স, তখন ওনাকে নাকি কুকুরে কামড় দিছিল। আর হালকা পাতলা মেয়ের বাবার সোরাইসিসের সমস্যা আছে, ওটা এই দাউদ এক্সিমের সমস্যা আগে ছিল, বর্তমানে নাই। এটা এই হিসাবে হিস্ট্রিটা পাইলাম। আর জটিল কোনো পিতা বংশ এবং নানা বংশে তেমন জটিল কোনো রোগ পাওয়া যায় নাই। হ্যাঁ, দাদার নানার আছে মেয়ের বাতের সমস্যা, বাতের সমস্যা আছে। এই এর বাহিরে হচ্ছে অতিরিক্ত কোনো লক্ষণ আমি কিন্তু সংগ্রহ করতে পারিনি। যাই হোক, পূর্ণাঙ্গ হিস্ট্রি হয় নাই। হ্যাঁ, পূর্ণাঙ্গ হিস্ট্রি হয় নাই। হিস্ট্রিটা আপনি হয়তো অনেক কথাই বলেছেন। তো অনেক কথা বলার মধ্য দিয়ে আপনাকে মেডিসিনের চিত্র ফুটিয়ে তুলতে হবে এমন ভাবে যে আপনি যেই কথাটা নিয়েছেন এটা জেনারেল কথা, এই জেনারেল কথার কোনো দাম নাই। আছে কি বিলকিস ম্যাম? আসসালামু আলাইকুম। জি, আপনি শুনতেছেন? ম্যাডাম চলে গেছে মনে হয়। না, বিলকিস ম্যাম আছেন। আমিনা ম্যাডাম বিলকিস আছে, ম্যাম ম্যাডাম আছে, হ্যাঁ আমিনা ম্যাডাম বিলকিস আছে। ম্যাম আছেন। তো জেনারেল কথা কিন্তু দাম নাই। ওভারিতে টিউমার হয়েছে, হ্যাঁ ওভারিতে টিউমার হয়েছে, আপনার বিশেষ ওষুধ এটা নির্দেশনা দিবে। কিন্তু এই টিউমারকে, হ্যাঁ, আপনি কেন্দ্র করে আপনি অনেক লক্ষণই দিতে পারবেন বা স্পেসিফাই করতে পারবেন লক্ষণগুলোকে। সেটা কোন পার্শ্বে, হ্যাঁ, কখন যন্ত্রণা হয়, কি করলে উপশম হয়, কি করলে বৃদ্ধি হয়, হ্যাঁ, এভরিথিং, এই সমস্ত ইতিহাস নিতে হবে। জি স্যার, আরেকটু আর বলি আমি, তাহলে আরেকটু বলি। হইলো গিয়া এই পিরিয়ডের মনে করেন যে এই আজকে যদি পিরিয়ড হয়, গতকাল কি আগামীকাল থেকে গতকালের থেকে ব্যথা শুরু হবে, একদিন আগে থেকে ব্যথা শুরু হবে হালকা হালকা করে। আর যখন পিরিয়ড শুরু হবে তখন প্রচুর ব্যথা হবে এবং খুব কান্নাকাটি করবে আর গড়াগড়ি করবে, সাথে বমি, শুধু বমি, আর পানিটা বন্ধ খেতে পারে না, একদম দুর্বল হয়ে একদম বিছানায় এই পড়ে যে যাবে। এই যে চমৎকার একটা সেন্টেন্স বললেন, এতক্ষণ যা বলছেন এই যে একটা চমৎকার একটা লক্ষণ দিলেন। কি কি বললেন? মেন্স পেইনফুল হয় নাকি? জি, হ্যাঁ, ঠিক আছে। তো কয়দিন আগে থেকে হয়? একদিন আগে। একদিন আগে থেকে।